রাত এখন আনুমানিক ৩টা বাজে। নিবাসের পেছনে জঙ্গল থেকে একাধারে ঝিঝি পোকার শব্দ শোনা গেলেও সেই শব্দ নিবাসের ভেতর অবধি আসতে পারে না। ছাদে দাঁড়ালে দেখা যায় এই বিস্তার জঙ্গলের ভেতর কয়েকটা পুরনো রংচটা দালান রয়েছে। সেই দালানগুলোর মধ্যে একটা সালিসি ঘর আর আরেকটা কোষাগার। তবে সবকিছুই এখন অচল। আমজাদ সুলতানের মৃত্যুর সাথে সাথে সব বন্ধ হয়ে গেছে। সোলেমান ধীর পায়ে রুম থেকে বের হলো। মেহরিনের ঘুমের অপেক্ষায় ছিল। যখন টের পেল মেহরিন এখন গভীর ঘুমে ঢুকে গেছে, ঠিক তখনই সোলেমান বের হলো। রুমের দরজাটা চাপিয়ে দিয়ে করিডোর দিয়ে হাঁটা ধরল। লাইব্রেরি রুমের দিকে যাওয়ার পথে স্টাডি রুমের দিকে চোখ পড়ল। চেয়ারে গা এলিয়ে দিয়ে এজন ঘুমিয়ে আছে। ভ্রু কুচকে আসলো। রুম রেখে স্টাডি রুমে ঘুম চোয়ালদয় শক্ত হয়ে আসলো। শরীরে থাকা চাদরটা এজনের শরীরে দিয়ে ফের হাঁটা ধরল। লাইব্রেরির দরজাটা খুলে ভেতরে ঢুকে দরজাটা লাগিয়ে দিল। কাঙ্ক্ষিত এক বইয়ের তাকের সামনে দাঁড়ালো। তারপর একটা নির্দিষ্ট বই ধরে হালকা টান দিতে হালকা শব্দ হয়। বইয়ের তাকগুলোর মাঝে একটা তাক স্বয়ংক্রিয়ভাবে সরে গিয়ে খুলে দেয় গোপন রাস্তা। গোপন রাস্তার সম্মুখে একটা দরজা আছে। সোলেমান একটা কোড লিখলো। কোড লিখতে দরজাটা খুলে গেল। সোলেমান ভেতরে ঢুকলো। সরু চিকন করিডোরের মতো লাইন। দেয়ালের সাথে থাকা একটা সুইচ টিপে আলো জ্বালালো। তারপর দ্রুত পায়ে হাঁটা ধরল। যত ভেতরে ঢুকছে ততই এই গোপন সুড়ঙ্গের আসল রূপ বেরিয়ে আসে। চারিদিকে দেয়ালে রক্তের ছাপ, মাটিতে মানুষের হাত পা মাথার হাড়গোড় পড়ে আছে। কোনো স্বাভাবিক মানুষ হুট করে এখানে ঢুকে পড়লে নিশ্চিত বমি করে সেন্সলেসও হতে পারে। করিডোরের দুপাশে কক্ষ আছে কয়েকটা। কক্ষগুলো কয়েকখানার মতো। আগে এখানে মানুষ আটকে রাখা হতো। সোলেমান একদম শেষ প্রান্তে গেল। দেখলো তার চাচা বসে আছে। সোলেমান জিজ্ঞাসা করলো, কোথায়? বাশার সুলতান বাহিরের দিকে ইঙ্গিত করে বলল, এখানে। সোলেমান একবার পাশে তাকালো। জরাজীর্ণ এক কক্ষ, পুরনো দুটো আসবাব আছে এক কোনায়, আর মাঝখানে আছে বড় একটা সমিল মেশিন, যেটা দিয়ে বাহিরের জগতে গাছের কাটা হলেও এই কসাইখানায় কাটা হয় অন্য কিছু। ঠিকই শুনছেন। এই গুপ্ত সুড়ঙ্গ পথ দিয়ে বেয়ে আসা জায়গাটার নাম কসাইখানা। এখানে যখন তখন মানুষ খুন করা হয়। আজও হয়তো কাউকে খুন করা হবে। সোলেমান পেছনের দরজা দিয়ে জঙ্গলে চলে গেল। পেছন পেছন বাশার সুলতানও আসলো। জলসা ঘরে সেই পরিত্যক্ত দালানের ভেতরে চেয়ারে হাত পা বেঁধে রাখা হয়েছে এক লোককে। সেই লোকটা একটা নামকরা সংবাদ চ্যানেলের সাংবাদিক। অপরাধ একটাই, সুলতান পরিবারের বিষয়ে অত্যাধিক নাক গলায়। যেখানে প্রতিটা সংবাদ মাধ্যমকে সোলেমান বলে দিয়েছে তার পরিবারের, বিশেষ করে মেয়েদের ছবি পাবলিশ করতে না, সেখানে এই সাংবাদিকের এত বড় সাহস তার বইয়ের ছবি ছাপিয়ে দিয়েছে সোজা খবরের কাগজে। সোলেমান তো উত্তম মধ্যম দিয়েছে সে প্রতিষ্ঠানের মালিককে, এখন এটাকে দেখবে। সোলেমান সোজা সামনে গিয়ে দাঁড়ালো। হাতে গ্লাভস পরতে পরতে বলল, বিবাহিত তুই? লোকটা সোলেমানের গলার আওয়াজ পেয়ে তাকালো। ব্যথায় সারা শরীর জখম হয়ে আছে। তারপরও কোনো রকমে প্রাণ বাঁচানোর আশায় বলল, ভুল হয়ে গেছে, আমাকে মাফ করে দেন। সোলেমান ঘাড় বেঁকিয়ে তাকালো। আমি প্রশ্ন করেছি কি আর তুই উত্তর দিলি কি? বিবাহিত নাকি অবিবাহিত সেটা বল। অবিবাহিত। তোর পরিবারে কে কে আছে? মা, বাবা, বড় ভাই। তোর বড় ভাই কি করে? ব্যাংকে চাকরি করে। তাহলে তুই না থাকলেও খুব একটা অসুবিধা হবে না তাদের। তোর বাপ মাকে দেখানোতে কেউ আছে তাহলে? গুড। তা কোন হাত দিয়ে আমার বইয়ের ছবি তুলেছিলি যেন? ডান নাকি বাম? সোলেমান এগিয়ে এসে লোকটার ডান আর বাম হাত ধরে জিজ্ঞাসা করছে। লোকটা ভয়ে বারবার শিওরে উঠছে। তাদের কাজই তো এটা। লোকটা তো ভেবেছিল সোলেমান সুলতান বিবাহিত। তার বইয়ের ছবি খবরে দিলে রিচ বেশি হবে, আর হয়েছেও তাই। সামান্য ছবি প্রকাশ করার জন্য এত হিংস্রতা! একবার যদি সে ভুলক্রমেও বেঁচে ফিরে, তাহলে সুলতান পরিবারের মুখোশ টেনে খুলে দিবে। প্রাণের মায়া, বড় মায়া। লোকটা বলল, ভুল হয়ে গেছে স্যার, সব জায়গা থেকে ছবি সরিয়ে ফেলেছি, এবারের মতো মাফ করে দেন। সোলেমান হাতে চাপাতিটা তুলে নিল। লোকটার বাম হাতটা টেবিলের উপর চেপে ধরে বলল, এটা মোটেও কোনো ভুল নয়, এটা অন্যায়। আমি মানা করে দিয়েছিলাম, শুনিসনি তোরা? অন্যায় করলে তার সাজা তো পেতেই হবে, এটাই নিয়ম। বল, কোন হাত দিয়ে তুলেছিলি? ডান নাকি বাম, নাকি দু হাত দিয়েই? লোকটা বলল না কিছু, শুধু ছেড়ে দিতে বলল। সোলেমান আর পেঁচাল পেরে মুখ ব্যথা করতে চাইছে না, সেজন্য চাপাতি দিয়ে ক্রমাগত হাতের উপর কোপ বসাতে লাগলো। যেভাবে আমরা পেঁয়াজ কাটি কুচি কুচি করে, ঠিক সেভাবেই। লোকটা গগন বিদারি করে চিৎকার করতে লাগলো। সোলেমান বিরক্ত হয়ে চাচাকে বলল, চাচায়ের চিৎকার বন্ধ করো তো, কানের পর্দা ফেটে যাচ্ছে। বাশার সুলতান এসে কাপড় দিয়ে মুখ বেঁধে দিল। সোলেমান হাতটা কুচি কুচি করে কাটতে কাটতে কনুই অবধি কেটে ফেললো। তারপর অন্য হাত শুরু করলো। লোকটা ছটফট করতে লাগলো। শরীর রক্তে ভেসে যাচ্ছে। অন্তরাত্মা ছটফট করছে এই ব্যথা থেকে মুক্তি পাওয়ার আশায়, কিন্তু পাচ্ছে না। সোলেমান পেতে দিচ্ছে না। আজরাইল হয়ে দাঁড়িয়ে আছে সামনে।
প্রাণ নিয়ে তবেই ক্ষান্ত হবে। হাত কাটা শেষ হতেই সোলেমান সরে আসলো। গলগল করে পানির কলের মতো রক্ত পড়ছে ফ্লোরে। এখন লোকটা আর চিৎকার করতে পারছে না, চিৎকার করার শক্তিটাও নেই। চেয়ারে লুটিয়ে পড়ল। বাশার সুলতান রশি খুলে দিল। লোকটা ফ্লোরে রক্তের মাঝে ব্যথায় গড়াগড়ি খাচ্ছে। সোলেমান ফিরে তাকালো না আর। তার মনে হচ্ছে সে সঠিক কাজটাই করেছে, সেজন্য তাকানোর প্রয়োজন বোধ করছে না। বাশার সুলতান জিজ্ঞেস করলো, এবার কি করব? সোলেমান নিজের দিকে তাকালো। সাদা শার্টটা রক্তের দাগ ভরে গেছে। চাচার থেকে লাইটারটা নিয়ে শার্টার গ্লাভসটা পুড়িয়ে ফেললো। তারপর বলল, আমাকে কাটতে বলছো মানুষ? সময় নেই আমার। বউ উঠে পড়বে। স্পেশালিস্ট কাউকে নিয়ে এসে কাটাও। আর এটা শেষ হলে চোখ, কিডনি, হার্ট সব ডিলের কাছে পাঠিয়ে দিও। বাকি দেহ ওদের খেতে দাও। আমাকে আর এসবে টেনো না। বলে দিয়েছি করোনা ব্যাপার। আসছি। সোলেমান চলে গেল। বাশার সুলতান ফোন করে কাউকে আসতে বলল। একজন আসলো। এসে জ্যান্ত দেহটাকে কেটে কেটে কিডনি, হাড়, চোখ সব আলাদা করে নিয়ে চলে গেল। ফ্লোরে পড়ে রইল শুধু দেহটা। বাশার সুলতান পকেট থেকে রিমোটটা বের করে সুইচ টিপে দিয়ে কক্ষ থেকে বের হয়ে দরজা বাহির থেকে লাগিয়ে দিল। রিমোটের সুইচ টেপার কারণে একটা বন্ধ দরজা খুলে গেল। আর সেই বন্ধ দরজাটা খোলা পেতেই বেরিয়ে এলো এজওয়ানের সে ইউক্রেনের আন্ডারগ্রাউন্ড সামরিক গবেষণা ল্যাব থেকে আনা কুকুরগুলো। বাশার সুলতান ছোট জানালা দিয়ে দেখলো নির্জন নেমেসিস আর ব্লিডস আয়েশ করে খাচ্ছে দেহটা। খাওয়া শেষ হলে আবার একাই এরা এদের জায়গায় চলে যাবে। এজনের ভক্ত কিনা, এজন ওদের সামনে গিয়ে দাঁড়িয়ে থাকলেও কিছু বলবে না, কিন্তু বাশার সুলতানকে দেখলেই তেড়ে আসতে চায়। তখন বাশার সুলতানের মনটায় চায় কুচি কুচি করে কাটতে। এদের মালিকের বাপরে সম্মান দিতে জানে না অশিক্ষিত ম্যানারলেস কুকুরগুলো। যাই হোক, ছেলে কুকুরগুলো এনেছিল বলেই এভাবে মানুষ লুকাতে পারে, তা না হলে এদেরকে যে কই কই লুকাতে হতো। বাশার সুলতান জঙ্গল থেকে বেরিয়ে সুড়ঙ্গ দিয়ে লাইব্রেরিতে আসলো। গোপন দরজাখানা বন্ধ করে লাইব্রেরি থেকে বেরিয়ে রুমের দিকে হাঁটা ধরল, কিন্তু স্টাডি রুমের সামনে দিয়ে যেতে বসে ছেলেকে ঘুমাতে দেখে কপাল কুঁচকে আসলো রাগে। আলাদা ঘুমাচ্ছে ছেলে, এভাবে চেয়ারে ঘুমানো যায় ওই মেয়ের জন্যে? ওই মেয়েকে বের করে দিতে পারে না? সকাল হোক, ইচ্ছে মতো কথা শোনাবে ওই মেয়েকে, অসভ্য মেয়ে কোথাকার। সোলেমান রুমে এসে একটা শার্ট জড়িয়ে বিছানায় এসে দেখলো মেহেরিন এখনো ঘুমে। স্বস্তির শ্বাস ফেলল। কম্বলের ভিতরে ঢুকে মেহেরিনের গা ঘেঁষে শুয়ে জামা ভেদ করে মেহেরিনের কোমরে ঠান্ডা হাত রাখতে কিঞ্চিত কেঁপে উঠল মেহেরিন। তবে ঘুম ছাড়েনি। ঘুমের ঘোরে সোলেমানের দিকে ফিরে সোলেমানকে বা হাত দিয়ে জড়িয়ে সোলেমানের বুকের কাছটায় মাথা রাখলো। সোলেমান মেহেরিনের মাথায় হাত বুলাতে লাগলো, তারপর কপালে চুমু খেলো। কি শান্তিতে ঘুমাচ্ছে মেহেরিন স্বামীর বুকে। অথচ একটু আগে যে তার এই স্বামী একটা খুন করে আসলো। মেহেরিন জানলে কি এই বুকে এভাবে মাথা রেখে শান্তিতে ঘুমাতে পারতো? এভাবে কি জানি, বোধহয় পারতো না। মেহেরিনের জন্যই তো খুন করা হলো। মেহেরিন কি জানবে কখনো? তার অগোচরে তার জন্যেই একটা প্রাণ বিদায় নিয়েছে অকালে এই পৃথিবী থেকে। মোটে একটা প্রাণ, সংখ্যা তো ক্রমাগত বাড়বে বই কমবে না। এত এত প্রাণের মৃত্যুর দায় তার মাথায়। সেগুলো কিভাবে বহন করবে মেহেরিন? সকালে বাশার সুলতানের চেঁচামেচিতে সবার ঘুম ভাঙলো। মাহিকে ইচ্ছে মতো বকে যাচ্ছে সে। এই মেয়ের জন্য কেন তার ছেলে স্টাডি রুমে গিয়ে ঘুমাবে? এত কিছু হয়ে গেল, তাও এই মেয়ে সংসারে মনোযোগ দিচ্ছে না, স্বামীর খেয়াল রাখছে না। তার অসুস্থ ছেলে এখনো সুস্থ হয়নি পুরোপুরি, এভাবে চেয়ারে শুয়ে ঘুমায়। মাহি স্পিচলেস হয়ে গেছে। বাশার সুলতানের ছেলে কোথায় ঘুমাবে না ঘুমাবে, তার জন্যে তাকে কথা শুনতে হবে? বাশার সুলতান আরও চিৎকার করে বলল। বাশার সুলতান চলে গেল। মাহির মাথা ভীষণ গরম হয়ে গেল। এজনের জন্যে তাকে কথা শুনতে হবে। আপনার ছেলেকে তো আমি স্টাডি রুমে গিয়ে ঘুমাতে বলিনি আঙ্কেল, এর জন্য আমাকে কেন কথা শোনাচ্ছেন? আপনার ছেলেকে জিজ্ঞেস করুন। আমার ছেলেকে কি জিজ্ঞাসা করব? সে কোনোদিন বলবে তোমার বিপরীতে কথা? উল্টো আমার ছেলেটাকে শোষণ করে করে খাচ্ছ তুমি। তোমাকেও বের করে দিতে পারি না? আমার ছেলেটা চলে যাবে বলে গলায় কাটা বিঁধে থাকার মতো তুমি বিঁধে আসো আমাদের জীবনে। ছেড়ে দাও আমার ছেলেটাকে। মেয়ে বানিয়ে রাখছো, কদিন পর ওটাকে মেয়ে বলে পরিচয় করাতে হবে আমার। যত সব। লোকটা ইচ্ছে করে আলাদা রুমে ঘুমায় এখন, আজ আসুক রুমে, মাথা ফাটিয়ে দিবে। মাহি রুমে চলে গেল। এসেছিল কফি নিতে, আর নেওয়া হলো না। চাচার এমন চেঁচামেচি শুনে মেহেরিন ব্যালকনি থেকে বেরিয়ে আসে। রুমাইসা সদ্য ঘুম থেকে উঠে হাই তুলতে তুলতে বসার ঘরে এসে দেখে কেউ নেই। একটু আগেই না চেঁচামেচি হচ্ছিল। রুমাইসা মেহেরিনকে দেখে বলল, চাচা কার সাথে এতক্ষণ চেঁচামেচি করলো? বলতে তো পারবো না, ভাইয়া নাকি আপুর সাথে। বোধহয় মাহি ভাবির সাথে। ভাইয়ের সাথে তো এত উঁচু গলায় কথা বলতে পারে না চাচা। হবে হয়তো। হুম। আজ নাকি মতিঝিল যাবে? হুম, আব্বুর সাথে দেখা করতে। ওহ, কখন? নাস্তা করি, তুমিও চলো, ভালো লাগবে। ভাইয়া যেতে দিবে? কেন দিবে না যেতে? আমি বলবো। ঠিক আছে। হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, ভাইয়াকে রাজি করিও কিন্তু।
মেহরিন 1 কাপ চা আর 1 মগ কফি নিয়ে রুমে আসলো। সোলেমান এখনও ঘুমে আছে। ফজরের নামাজ পড়ে ঘুমিয়েছিল। মেহরিন কফির মগটা বেডের পাশে রেখে ড্রেসিং টেবিলের সামনে টুলে বসে চা খেতে লাগলো। রোদের হালকা আলো চোখে পড়তে সোলেমানের ঘুম ভেঙে গেল। ঘাড় বেঁকিয়ে তাকাতেই মেহরিনকে দেখে তার দিকে উপুর হয়ে শুল। মেহরিন চা খেতে খেতে আর চোখে তাকিয়ে কফির মগের দিকে ইশারা করলো। সোলেমান উঠে দাঁড়ালো। কফির মগটা হাতে নিয়ে মেহরিনের পেছনে দাঁড়িয়ে চুমুক দিল। মেহরিনের চা খাওয়া শেষ। খালি কাপটা টেবিলের উপর রেখে বলল, আপুকে সাথে নিয়ে যাই, সন্ধ্যার দিকেই তো চলে আসবো। রুমেছে গিয়ে কি করবে? আমার ভালো লাগবে সেজ। ঠিক আছে। সকালের ব্রেকফাস্টটা করে সোলেমান, মেহরিন, ইব্রাহিম, রুমাইসা, উর্মি বেরিয়ে গেল। আমিরুল সুলতান আর আনোয়ার সুলতান চলে গেছে নওগাঁ। ড্রাইভিং সিটে সোলেমান আর পাশে মেহরিন, পেছনের সিটে মাঝখানে উর্মি আর দুপাশে রুমাইসার ইব্রাহিম। মতিঝিলে একদম তেহরানদের বাসার সামনে গাড়ি দাঁড় করালো। সোলেমান ইব্রাহিম ঢুকে মোতালেব ভূঁইয়ার সাথে কিছুক্ষণ কথাবার্তা বলে চলে গেল। তানজিলা বেগম আয়োজন করেছিল খাবার দাবারের, কিন্তু ওরা দুজন খেলো না, চলে গেল। বাড়িতে তেহরান নেই, আছে তানভীর। মেহরিন আর উর্মিকে সে তো অনেক খুশি। তানভীর এবার ইন্টার প্রথম বর্ষে উঠেছে। ঢাকা কলেজে পড়াশোনা করে। কদিন পর পরই সিটি কলেজের সাথে মারামারি লাগে। তানভীরের যে কি দুঃখ লাগে। 2 কলেজ মনে হয় 203। সহ্য করতে পারে না কেউ কাউরে। মেহরিন বাবার পাশে বসলো। ডক্টর কি বললো আপু? ভালোই আছে, শরীরটা উন্নত হয়েছে বলল। দেখি রিপোর্টটা দাও। মোতালেব ভুঁইয়া আমতা আমতা করে বলল, রিপোর্ট তো আনি নাই। রিপোর্ট আনোনি কেন? আনা হয়নি, কি যেন সমস্যা হয়েছিল। ডাক্তার বলল নওগাঁ পাঠিয়ে দিবে রিপোর্ট। এখনো বুকে ব্যথা হয় রাতে আব্বু? যদিও প্রায় সময় একটু দুশ্চিন্তা বেশি হলে বুকে ব্যথা ওঠে। এখন মেয়েকে বললে মেয়ের দুশ্চিন্তা বেড়ে যাবে বলে মোতালেব ভুঁইয়া বলল, আগে থেকে কমছে, চিন্তা করিও না। চলো, খাওয়ার জন্য ডাকছে। মোতালেব ভুঁইয়া উঠে গেলেন। মেহরিন ঠোঁট চেপে ধরল, আল্লাহ তার আব্বাকে সুস্থ করে দিক, সকল ব্যথা নিঃশেষ করে দিক। দুপুরে পরপর তেহরান আসলো বাড়িতে। জানতো মেহরিন আসবে, কিন্তু মেহরিনের ননদটা যে আসবে সেটা সে জানতো না। রুমাইসা, তানভীর আর উর্মি মিলে গল্পগুজব করছিল। তানভীর বলছে তার বড় ভাই কতটা হার্টলেস একটা মানুষ, তানভীরকে সহ্য করতে পারে না, খুব বদমাইশ। তানভীর আবার বড় ভাইয়ের নামে বদনাম রটাতে পারলে খুব আনন্দিত হয়। সবাইকে জানায় তার বড় ভাই কতটা পাষাণ। তেহরান তার কোনো কিছুই ধরতে দেয় না তানভীরকে। রুমাইসা শুনছে সব। কত বড় পাজি তেহরান নামের লোকটা। ছোট ভাইকে নাকি ঝাড়ু চার্জারের ফিতা দিয়ে মারে, অথচ তার বড় ভাইরা কত ভালো, যা চায় তাই দেয়, শুধু বাহিরে যেতে দিতে চায় না। উর্মি তানভীরের কথা শুনে বলল, তুমি নিজেও তো কম পাজি না তানভীর, শুধু বড় ভাইয়ের পেছনে লাগো। ভাইয়ার ল্যাপটপ তুমি গুঁড়োর সাবান দিয়ে ভিজিয়ে রাখো পানিতে। তুমিও যেমন দুষ্টুমি করো, তেমন পানিশমেন্টও তেহরান ভাইয়া দেয় তোমায়। তানভীর মুখ বেঁকিয়ে বলল, শত্রুস কোথাকার, আমার সাপোর্ট না নিয়ে ভাইয়ার সাপোর্ট নিচ্ছ। দোয়া দিলাম গাদি গাদি বাচ্চার মা হও, আর সবগুলো যেন তানভীরের ফটোকপি হয়। দুপুরের খাবার খেতে সবাই খাবার টেবিলে বসলো। তেহরান রুমাইসাকে দেখে বলল, Hey Ben, how are you? কিছুটা পুরান ঢাকার ভাষার টোনে কথা বলল তেহরান। রুমাইসা হাসার চেষ্টা করে বলল, আলহামদুলিল্লাহ ভালো। আপনি? জি এখন আলহামদুলিল্লাহ ভালো আছি। তানজিলা বেগম খাবার বেড়ে দিলেন। খাওয়া দাওয়া শেষ করে বিকেলের দিকে রওনা হলেন মোতালেব ভুঁইয়া নওগাঁর উদ্দেশ্যে। মেহরিন বলল বাড়ি ফিরে জানাতে। মোতালেব ভুঁইয়া মাথা নাড়িয়ে আচ্ছা বলল। মেহরিন ততক্ষণ দাঁড়িয়ে থাকলো যতক্ষণ না গাড়িটা চোখের বাহিরে চলে যায়। বাড়ি ফেরার আগে তেহরান মেহরিনকে ফোন করে বলল তারা কি খাবে। মেহরিন বলল যা মনে চায় নিয়ে আসতে। উর্মি বলল ভাজা পোড়া কিছু আনতে। দিকে রুমাইসা আবার ভাজা পোড়া খায় না বললেই চলে। রুমাইসা মেহরিনকে বলল, ভাবি, আমি কিন্তু ভাজা পোড়া খাই না। মেহরিন বলল, তুমি তাহলে কি খাবে বলো, ভাইয়া নিয়ে আসবে। রুমাইসা সবেই বলতে যাবে আর তখনই ফোন কেটে গেল। কেমন যেন অপমানিত বোধ হওয়ার মতো হলো বিষয়টা। মেহরিন ভেবেছিল টাকা শেষ, সেজন্য কল কেটে গেছে। তেহরান হয়তো কল করবে, কিন্তু না, করলো না। মেহরিন ফোন দিল, দুবার ধরলো না। তেহরান চটপটি ভাজা পোড়া আর ভ্যানিলা আইসক্রিমের বাটি নিয়ে ফিরল। উর্মি ভাজা পোড়া নিয়ে বসলো। মেহরিন তেহরানকে দেখা মাত্রই বলল, ফোন ধরনি কেন ভাইয়া? আপু এসব ভাজা পোড়া খায় না। তেহরান আইসক্রিমের বাটিটা ধরিয়ে দিয়ে বলল, এই তোর ননদের জন্য, আশা করি খেতে কোনো অসুবিধা হবে না। মেহরিন আইসক্রিমের বাটিটা নিয়ে রুমে আসলো। রুমাইসা তখন ফোনে ব্যস্ত। এই তূর্ণকে মাঝে মধ্যে রুমাইসা পাই না, বলতে গেলে একটু আগেই কথা বললো, মেসেজ এখন অফলাইন দেখাচ্ছে। মেহরিন আইসক্রিমের বাটিটা রুমাইসার পাশে রেখে বলল, আপু নাও তোমার পছন্দের আইসক্রিম। রুমাইসা মাথা ঘুরিয়ে দেখলো ভ্যানিলা আইসক্রিম। চোখ মুখ উজ্জ্বল হয়ে উঠলো আনন্দে। তুমি আনলে নাকি ভাবি? না না, ভাইয়াই এনেছে। কার জন্য?
তোমার জন্য। রুমাইসা অবাক হয়ে বলল, উনি এনেছেন? উনি জানলো কি করে আমার ভ্যানিলা আইসক্রিম পছন্দ? তা তো বলতে পারবো না, হয়তো না ভেবেই নিয়ে চলে এসেছে। মেয়েরা তো আইসক্রিমটা একটু বেশি পছন্দ করে। রুমাইসা খাওয়ায় মনোযোগ দিল। 8টার দিকে সোলেমান আসলো মেহেরিনদের নিতে। তানভীরের কি যে মন খারাপ, সোলেমানের সামনেই বলে বসলো, বউ নিতে চলে আসছেন এমপি দুলা ভাই? কয়েকদিন থাকলে কি হয়? আপনি তো নিচ থেকে আমাদের যেতেও বলবেন না, আবার আপুকে থাকতেও দিবেন না। সোলেমান ছোট শালাকে আদর করে বলল, যখনই মন চায় চলে এসো নিবাসে, কোনো বাধা নেই। রাত বেরোতে চলে যাব কিন্তু। বলমি তো, যখন মন চায় তখনই। মেহেরিনরা চলে যাওয়ার সময় তেহরানকে আর দেখা গেল না। তখন কোথাও একটা গিয়েছিল। বাড়ি ফিরে এসে শুনে মেহেরিনরা চলে গেছে। তেহরান মায়ের পাশে বসে বলল, একটা কথা বলতাম আম্মা। বল, শুনছি। আমার বয়স কত হলো? ভুলে গেছি রে, কত হলো? 28-29 তো হবে। ও আচ্ছা। 28-29 তো হবে। ও আচ্ছা, আবার কি আমাকে কি বিয়ে শাদী দিবে না নাকি? তানভীর পাশ দিয়ে যাচ্ছিল। বড় ভাইয়ের এমন কথা শুনে গালে তওবা কাটতে কাটতে বলল, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। কি নির্লজ্জ ছেলে তোমার আম্মু! কিভাবে বিয়ের কথা বলছে? এই বেকার ছেলে ইনকাম করো তুমি, তো আবার বিয়ে করতে চাইছো? বয়স কত তোমার? নাক টিপলে কিন্তু হিনুত বের হয় এখনো। তেহরান সোফা থেকে বালিশটা তানভীরের দিকে ছুড়ে দিয়ে বলল, জুতার বাড়ি খাস না আমার হাতে তানভীর, যা এখান থেকে। তানভীর মুখ বাঁকিয়ে বলল, আম্মু রাজি হবা না বিয়েতে? গেলি তো এ। তেহরানের ধমক খেয়ে অর্ধেক চলে গিয়ে ফের ফিরে এসে বলল, তোমার ছেলে মনে হয় আম্মা প্রেম করে। খেয়াল করলেই দেখবা মাঝে মধ্যে কি ব্লাশটাই না করে একা একা। তানভীরের বাচ্চা। তানভীর দৌড়ে চলে গেল। তানজিলা বেগম ছেলের পানে তাকিয়ে বলল, আসলেই প্রেম করিস তুই? মেয়েকে? কোন মেয়ের মাথায় তার ছিঁড়ে গেছে যে তোর মতো আবুলের সাথে প্রেম করে? আম্মু তুমিও। তেহরান রেগে উঠল। মা ছেলে দুটোই চরম শত্রু তেহরানের। তেহরান রেগে চলে গেল। শালার জিন্দেগি, এরা জীবনেও নিজে থেকে তেহরানের বিয়ে দিবে না। মেহেরিনরা বাড়ি ফিরে দেখলো এজওয়ান তার বাবার সাথে বাগানে কথা কাটাকাটি করছে। সোলেমান বিরক্ত হয়ে বউ নিয়ে চলে গেল রুমে। এদের এই কথা কাটাকাটি আজীবনেও শেষ হবে না। মেহেরিন রুমে এসে বোরখা খুলে বলল, সকালেও দেখলাম চাচা চেঁচামেচি করছিল, এখনো দেখছি। কি নিয়ে এত সমস্যা? মাইকে নেব বোধহয়। উনি কিছু করেছে আবার? এই জন স্টাডি রুমে ঘুমায় আলাদা, সেটা হয়তো দেখে ফেলেছি চাচা। আমিও সেদিন দেখেছি বালিশ নিয়ে যেতে, কিন্তু বুঝতে পারিনি ঘুমোতে গিয়েছিল। দুজনের মধ্যে কিছু হয়েছে আবার? আপনারা বড়রা মিলে একটা সমাধান করলেও তো পারেন। আপুও কেমন বেখেয়ালি আচরণ করে। ভাইয়াকে তো দেখি যথেষ্ট করে আপুর জন্য, তারপরে আপু যে কেন এমন করে? এমনটা করবে এটাই স্বাভাবিক। মানে? ওদের বিয়েটা স্বাভাবিকভাবে হয়নি, এই জন জোর করে করেছে বিয়েটা। ওই যে যাকে জড়িয়ে ধরেছিল না মাহি, ওটাই মাহির প্রেমিক ছিল। মেহেরিন চমকে উঠল কথাটা শুনে। জোর করে করছে বিয়ে? জোর করে কেন করলো বিয়ে, যেখানে মাহি আপু অন্যজনকে ভালোবাসতো জানার পরেও? জানি না, এই জনই যা চায় তা যেও নিজেই করে নেয়। হয় সেটা ভালোভাবে, আর হয় সেটা ভালোভাবে না হলে আঙ্গুল বাঁকিয়ে। ওদের বিষয়ে তুমি কথা বলিও না, ওদেরটা ওদের বুঝিয়ে নিতে দাও। শুধু শুধু আপুকে এখানে দোষ দেওয়ার তো তাহলে কোনো মানে হয় না। নিজের ভাইয়েরও দোষ আছে বলেই আমি এদের বিষয়ে কোনো কথা বলি না, যা ইচ্ছা করুক। এজওয়ান রুমের দিকে যেতে যেতে বিড়বিড় করে বলতে লাগলো, শালা কি এক বিয়ে করেছি, উঠতে বসতে কখনো বাপ তো কখনো ভাই তো কখনো বউ ফুটবলের মতো গোল খাওয়াচ্ছে। এমন জিন্দিগি কি চাইছিলাম গড? জীবনটা তেজপাতা ভাজা পাতা দুইটাই বানিয়ে দিলা। না দিলা বউয়ের ভালোবাসা, না দিলা জীবনে শান্তি, সব হারাম করে দিলা। রুমে ঢুকে দেখলো মাহি রুম জুড়ে পায়চারি করছে। জোয়ানের শরীর ঝাড়া দিয়ে টান টান করে নেয়। চুলগুলো ঠিক করে রুমে ঢুকতেই মাহি তেরে আসে। জোয়ান ভ্রু কুচকালো এভাবে এগিয়ে আসতে দেখে এজওয়ান গম্ভীর গলায় জিজ্ঞাসা করলো, এইভাবে তেরে আসার কি মানে? সমস্যা কি আপনার? তোমার সমস্যা কি সেটা বলো। কয়েকদিন ধরেই লক্ষ্য করছি আপনি আলাদা রুমে ঘুমান। আপনার জন্য তো আমাকে কথা শুনতে হচ্ছে। আপনার বিছানা তো যথেষ্ট বড়, সমস্যা হওয়ার তো কথা নয়। তাহলে নাকি ইচ্ছে করেই আমাকে বকা খাওয়ানোর জন্য এমনটা করছেন? এজওয়ান আয়নার সামনে দাঁড়িয়ে বলল, আসলে বিষয়টা তেমন না যেমনটা তুমি ভাবছো। মাহি পিছনে দাঁড়িয়ে বলল, তাহলে বিষয়টা কেমন? এজওয়ান বালিশটা নিয়ে যেতে যেতে বলল, বিষয়টা হলো তোমার শরীর থেকে এখন চিকামাকা গন্ধ আসছে, আর তুমি বোধহয়
তোমার এক্সের শোকে গোসল করতে ভুলেই গেছো। আমার আবার দুর্গন্ধে অ্যালার্জি আছে, পেটটা মোচড় দিয়ে ওঠে তোমার কাছে এসে দাঁড়ালে। সম্ভব হলে জমজমে পানি ছিটিয়ে শরীরে একটু পরিষ্কার করে নিও। এতে যদি শরীর থেকে দুর্গন্ধটা কমে গিয়ে আমার সংসারটা একটুখানি বরকত আসে। মাহি রেগে চিৎকার করে বলল, ইজওয়ানের বাচ্চা! এজওয়ান পেছনে ফিরে বলল, মিস্টেক, বাসার সুলতানের বাচ্চা আমি। মাহি বালিশ ছুড়ে দিয়ে বলল, ছাগলের বাচ্চা আপনি! তোমার বাচ্চা ছাগলের বাচ্চা? মানুষের বাচ্চাকে ছাগলের বাচ্চা বলো কোন সাহসে? নিজের বাচ্চাকে গিয়ে বলো। ননসেন্স মেয়ে কোথাকার। দরজা লাগিয়ে নাকে সরিষার তেল দিয়ে ঘুমাও। গুড নাইট। এজওয়ান চলে গেছে। মাহি দরজার কাছে পড়ে থাকা বালিশটা নিয়ে বলল, এই ঘরে আর একবার আসলে মেরে ফেলবো আপনাকে, বাসারের ভণ্ড ছেলে! 2 দিন পর পর নাটক! বাপ ভাইকে বলতে পারে না কেন আলাদা রুমে গিয়ে ঘুমান? বললামই তো তোমার শরীরে দিয়ে দুর্গন্ধ আসে, সেই জন্য ঘুমাই না। এখন কি মাইক দিয়ে সবাইকে জানিয়ে বলবো? মান সম্মান নিলামে তুলবো? স্বামীর সাথে ঘুমাতে চাইলে ঢলে ঢলে গোসল করো, তারপর আসি আদর করতে। মাহি শব্দ করে দরজা লাগিয়ে দিল ভেতর থেকে। তারপর আয়নার সামনে দাঁড়িয়ে কিছুক্ষণ দেখলো নিজেকে। তারপর কি মনে করে যেন গায়ে থাকা জামার কাছে নাকটা নিয়ে দেখলো, আসলে কি দুর্গন্ধ! কোথায় দুর্গন্ধ? ফাজিল লোক, অসভ্য লোক কোথাকার! কান্দাপাড়ার পতিতালয়ের বাহিরে গেট দিয়ে হেঁটে আসছে সৈয়দ ইকবাল পাটোয়ারি, পরনে কালো পাঞ্জাবি আর কালো চাদর। শেখরের খুবই বিশ্বস্ত একজন লোক ইকবাল। আজ অনেকদিন পর এসেছে কান্দাপাড়া। শেখর ডেকেছে। আর্জেন্ট কিসের বলে একটা কাজ আছে। ইকবাল হেঁটে চলেছে। করিডোরে 2 ধারে মেয়েরা সেজে বসে আছে। খদ্দেররা এক এক করে আসছে যাচ্ছে। ইকবাল একবার তাকিয়ে সোজা হাঁটা ধরলো। শরীরে জ্বর আছে, গতকাল রাতে হুট করে জ্বর এসেছে। মাথাটাও প্রচণ্ড ব্যথা। হাঁটতে হাঁটতে ভেতরে যেতেই একটা মেয়ে এগিয়ে এসে বলল, কেমন আছেন ইকবাল ভাই? অনেকদিন পর আসলেন। ইকবাল জবাব দিল না, হাঁটতেই থাকলো। আকস্মিক এক ঘরের পাশ দিয়ে যেতে নিলে ভেতর থেকে গোঙানির আওয়াজ পেয়ে দাঁড়িয়ে গেল। গোঙাচ্ছে কি আবার? ইকবাল শুনেছে এখানকার একটা মেয়ে নাকি পোয়াতি, তার ব্যথা ট্যাথা উঠেছে নাকি। দরজায় হাত রাখবে এমন সময় মনি এসে বলল, ইকবাল ভাই আপনি এখানে? শেখর তো ভেতরে, যান ভেতরে যান। ইকবাল মাথা নেড়ে চলে গেল। মনি সেই ঘরের দিকে একবার তাকিয়ে চলে গেল। ঘরের ভিতর পড়ে আছে প্রেমা। খুন করার অপরাধে মারাত্মকভাবে অত্যাচার করা হয়েছে প্রেমার উপর। শেখর মনি দুজনে মিলে খুব মেরেছে প্রেমাকে। সেই মারে শরীরের বেশ অনেক জায়গা কেটে গিয়েছিল। সেই কেটে যাওয়া জায়গায় আবার মরিচের গুঁড়া লাগিয়ে দিয়েছে মনি। মরিচের গুঁড়া লাগিয়ে এতেই ক্ষান্ত হয়নি মনি। মরিচের গুঁড়া লাগানোর পর প্রেমার হাত পা মুখ বেঁধে রেখেছে যাতে ব্যথায় শব্দ করতে না পারে। কি অমানুষেরা, একটু মায়া হলো না? এক প্রেমাকে আর কতভাবে অত্যাচার করবে? মনি যখন বলে কই মাছের জান, প্রেমার আসলে ঠিকই বলে। তা না হলে এত অত্যাচারের পরও কি করে বেঁচে আছে প্রেমা? এতদিন তো মৃত্যুকে আলিঙ্গন করে নেওয়ার কথায় অসহায় মেয়েটার, অথচ সংগ্রাম করে বেঁচে আছে। কিসের আশায়, কিসের লোভে? কিছুই তো আর পাওয়ার নেই প্রেমার। এই যন্ত্রণায় এবার মরে যাও প্রেমা, আর বেঁচে থেকো না। বেঁচে থাকলেই শুধু কষ্ট আর কষ্ট। পতিতালয়ের ঠিক পেছনে মাটি করে কবর দেওয়া হলো সেই লোককে যাকে প্রেমা খুন করে ফেলেছে। ইকবাল লাশটাকে যখন বস্তার ভেতরে দেখলো তখন শেখরকে জিজ্ঞাসা করলো, লাশ কোথা থেকে আসলো? আরে এটা তো ওই শিল্পপতি। শেখর মাটি চাপা দিতে দিতে বলল, ঝামেলা পাকা ছিল এখানে এসে, ধস্তাধস্তি হলো, তারপর এক পর্যায়ে মরে গেল। কি নিয়ে ঝামেলা পাকাচ্ছিল? শেখর আমতা আমতা করলো। কিছুক্ষণ ভাবলো, বোধহয় কথা ভাবার শেষে বলল, অপর্ণাকে জোর করছিল সেটা নিয়ে। অপর্ণার নাম শুনে ইকবালের মনে পড়লো তখনকার কথা। তাহলে কি তখন ওই ঘরে ওই মেয়েটাই গঙ্গা ছিল? শেখর হাত ধুতে ধুতে বলল, কোন রুমে? 11 নম্বর রুমে। শেখরে টনক নড়ল। এবার ওই রুমে তো প্রেমা ছিল। ইকবাল কি দেখে নিয়েছে নাকি? না, দেখেনি বোধহয়। হয়তো। চল ভেতরে চল। শরীর এখন কেমন আছে? আছে ভালো। শেখর ইকবাল হেঁটে ভেতরে চলে গেল। 8 মাসের পেট নিয়ে ধীর পায়ে হেঁটে যাচ্ছে অপর্ণা। খুব কম বের হয় সে রুম থেকে। পতিতালয়ের মেয়েদের ভেতরে সবচেয়ে সুন্দরী মেয়ে সে। শুনেছে আজ নাকি কাকে মেরেছে খুব ওরা। আর মেয়েটা নাকি শেখরের বউ। খুব দেখতে ইচ্ছা করছে শেখরের বউটাকে। কিভাবে একটা অমানুষের সাথে ঘর করলো এই মেয়ে। শেখর অপর্ণাকে ভালোবাসার ফাঁদে ফেলে বিয়ে করার প্রলোভন দেখিয়ে পতিতালয়ে এনে দেহ নিয়ে ব্যবসা করছে। শেখরের বাচ্চা পেটে নিয়ে ঘুরছে এখন অপর্ণা। বউ না হওয়া সত্ত্বেও গুটি গুটি পায়ে দরজার কাছে এসে দাঁড়ালো। পাশেই চাবি টাঙানো দেয়ালে। অপর্ণা চাবিটা নিয়ে দরজাটা খুললো। পুরো রুম অন্ধকার। অপর্ণার মুখস্থ এই ঘরের প্রতিটা কোণা। একসময় তাকেও এই ঘরে আটকে রাখা হতো। অপর্ণা দেয়াল হাতড়ে লাইট জ্বালালো। ঘুরে পেছনে ফিরে নিচে তাকাতেই দেখলো সেই কাঙ্ক্ষিত নারীটিকে যাকে দেখার জন্য তার আশা।
ফ্লোরে একপাশ হয়ে শুয়ে আছে, পেছনে হাত বাঁধা, পা বাঁধা, মুখ বাঁধা, শরীরের জায়গায় জায়গায় মরিচের গুঁড়ার মতো পাউডার দেখা যাচ্ছে। ব্যথায় ক্লান্ত শরীরে ধীর ভঙ্গিতে ঘুমিয়ে চলছে। একটু সাবধানের সহিত নিচু হয়ে ঝুঁকে বসে প্রেমার গায়ে হাত রাখলো। প্রেমা লাইটের আলো জ্বলতে চোখ মেলে তাকিয়েছিল, কিন্তু উল্টো ঘুরে থাকায় বুঝতে পারেনি রুমে কে এসেছে। এবার ঘাড় বেঁকাতেই দেখলো একটা অচেনা মেয়েকে। মেয়েটা প্রেমার মুখ থেকে বাঁধন খুলতে খুলতে বলল, ইস, অমানুষগুলো কি করেছে তোমার? ব্যথা করছে খুব, তাই না? আমাকেও এভাবে মারতো। তুমি একটু উঠো কষ্ট করে, আমি পানি আনছি। অপর্ণা প্রেমাকে ধরে উঠালো। হাত পায়ের বাঁধনগুলো খুলে দিতে নিলে প্রেমা ব্যথাতুর গলায় জিজ্ঞাসা করলো, কে তুমি? আমি অপর্ণা। অপর্ণা ধীর হয়ে উঠে দাঁড়ালো। প্রেমা এবার খেয়াল করলো মেয়েটার উঁচু পেট। পোয়াতি এই মেয়ে, বাপকে এই মেয়েটাও শরীর বিলায় এখানে। অপর্ণা একটা বাটিতে পানি, কাপড় আর মেডিসিন নিয়ে আসলো। প্রেমার কেটে যাওয়া শরীরগুলো ভেজা কাপড় দিয়ে মুছে মলম লাগিয়ে দিল। তারপর জিজ্ঞাসা করলো, ক্ষুধা লেগেছে নিশ্চয়ই? আমি রাতে খাইনি, আমার খাবারটা আছে, খাবে তুমি? নিয়ে আসবো? এখানে আসার পর থেকেই না খাওয়া প্রেমা, পেটে প্রচুর খিদা, খাওয়ার লোভ হচ্ছে, কিন্তু সে খেলে মেয়েটা খাবে কি? তুমি খাবে কিভাবে? আমার ক্ষুধা নেই, এমনিতে নষ্ট হবে তুমি না খেলে। আমি বরং নিয়ে আসি। প্রেমা হ্যাঁ না কিছুই বলল না। অপর্ণা তার কক্ষ থেকে খাবারের প্লেট আর পানির গ্লাস নিয়ে আসলো। প্রেমা এক অভুক্ত মানুষের মতো খাবার খেতে লাগলো। তবে এই খাবারগুলো গিলতে কি যে কষ্ট হলো প্রেমার। গাল কেটে যাওয়ায় চিবোতে পারছিল না ঠিক মতো, কিন্তু ক্ষুধা, সে এ ব্যথা মানতে নারাজ। তার খেতেই হবে, হোক কষ্ট। খাওয়া শেষ করে প্রেমা এটো হাত ধুয়ে অপর্ণার দিকে এবার পূর্ণ দৃষ্টি দিল। নাম শুনে মনে হলো হিন্দু। প্রেমা জিজ্ঞাসা করলো, এই নরকে কেন থাকো তোমরা? যাওয়ার জায়গা যে আর নেই আমাদের, এটাই এখন আমাদের বাড়িঘর। স্বেচ্ছায় আসো? স্বেচ্ছায় কেউ আসে বুঝি এই নরকে পুড়তে? শুনেছি তুমি শেখরের বউ। জানোয়ারটা বউকেও নিয়ে আসতো এখানে। কত যে বকেছি তোমাকে জানো? প্রেমা অবাক হলো। তাকে বকেছে এই মেয়ে? আমাকে বকেছো কেন? এই যে এমন একটা স্বামীর সাথে কি করে থাকো? তোমার স্বামী তো একটা অমানুষ, আমাকে বিয়ে করার লোভ দেখিয়ে এখানে নিয়ে এসেছে। এই যে দেখছো পেটটা, ওই জানোয়ারের রক্তকে সাথে নিয়ে ঘুরছি। প্রেমা চমকে উঠল এমন কথা শুনে। শেখরের বাচ্চা এই মেয়ের পেটে? কমাস হবে 8 মাস। 8টা মাস ধরে পেটে বড় হচ্ছে, অথচ তার সন্তানগুলোর মেয়াদ তার পেটে ছিল 2.5 থেকে 3 মাস। অথচ প্রেমা তার বউ ছিল। বউয়ের বাচ্চাদের বাঁচালো না, মেরে ফেললো। এদিকে এই মেয়ের বাচ্চা কদিন পর দুনিয়ায় আসবে। মনি অপর্ণাকে খুঁজতে খুঁজতে এই ঘরের সামনে এসে অপর্ণাকে প্রেমার সাথে দেখে রাগে ফেটে উঠল। কত বড় সাহস, এই মেয়ে এখানে এসেছে। পাশে ঔষধ, খাবারের এটো প্লেট দেখে বুঝতে বাকি নেই সবটা। হন্তদন্তে এগিয়ে এসে অপর্ণার চুলের মুঠি ধরে বসা থেকে উঠিয়ে রাগান্বিত গলায় বলল, বান্দির বাচ্চা, তোর এত বড় সাহস, তুই এখানে আসছিস? অপর্ণা ব্যথায় চোখ খিচে ধরল। প্রেমা ব্যথাতুর শরীর নিয়ে বসা থেকে উঠে মনির হাত থেকে অপর্ণাকে ছাড়িয়ে বলল, খবরদার ওই গায়ে হাত দিবে না, চোখে এখনো প্রেগনেন্ট। তোর ওই বাচ্চাটাই যত নষ্টের মূল। শালে হারামি, পেটের ভিতর একটা নিয়ে বসে আছে। কি ভেবেছিস এইভাবে তুই শেখরকে হাটের মুঠোয় রেখে দিবি? ভেবেছিলিস ভুল। অপর্ণা কাঁপতে কাঁপতে বলল, ওই জানোয়ারকে হাতের মুঠোয় রাখার রুচি নেই আমার, অমানুষ কোথাকার। প্রেমা দুজনার মুখের দিকে তাকাচ্ছে। স্বামী হয় প্রেমার, অথচ তাকে নিয়ে এদের দুজনের মধ্যে তর্কাতর্কি। মনি অপর্ণার হাত ধরে নিয়ে যেতে যেতে বলল, এখানে যেন তোকে দ্বিতীয়বার না দেখি। এই মেয়ে থেকে দূরে থাকবি, না হলে তোর খবর আছে। ইকবাল শেখরের সাথে কথা বলা শেষ করে চলে যাচ্ছিল। অপর্ণাকে এভাবে টানতে টানতে নিয়ে যেতে দেখে ইকবাল ভ্রু কুচকালো। কোনো সমস্যা? মনি অপর্ণাকে তার রুমে নিয়ে বলল, শালি বেশি বার বেড়েছে, বাচ্চাটা খালি হয়ে নিক, এর জন্য বেশি খদ্দের আসে। তা না হলে কবেই মা বাচ্চা দুটোকেই মাটির তলে রেখে আসতাম। ইকবাল বিরক্ত হলো। সে জিজ্ঞাসা করলো কি, আর মনির উত্তর দিল কি। মনি চলে যেতে ইকবাল অপর্ণার দিকে তাকিয়ে বলল, ওদের কথা মতো চলতে পারো না? না, পারি না। সেজন্যই তো বিপদে পড়ো। আপনারা একজন অমানুষ। সার্টিফিকেট জানতে চেয়েছি আমি। আপনারা আমার বাচ্চাটাকে নিয়ে কি করবেন? মেরে ফেলবেন? সেটা আমাকে কেন জিজ্ঞাসা করছো? বাচ্চার বাপ যে, তাকে গিয়ে জিজ্ঞাসা করো। ইকবাল হাঁটা ধরল। ওর বাচ্চা নিয়ে ইকবাল কি করে? আশ্চর্য। মনি অপর্ণাকে নিয়ে যাওয়ার সময় প্রেমা কক্ষে দরজা বন্ধ করে যেতে ভুলে গিয়েছিল। প্রেমা এই সুযোগটা হারাতে চায় না। যদি এখানে
থেকে বের হয়ে পালিয়ে যাওয়া যায়। প্রেমা খোঁড়াতে খোঁড়াতে মুখ ঢেকে বের হলো। আশেপাশে তাকিয়ে দেখলো কেউ আছে কিনা, না নেই। প্রেমা হাঁটা ধরলো, যদিও প্রেমা জানে না এখান থেকে বের হওয়ার রাস্তা কোন দিকে। তাকে এখানে আনার সময় তো বস্তায় বেঁধে নিয়ে এসেছিল। প্রেমা বাম দিকের করিডোর দিয়ে হাঁটতে লাগলো। কক্ষর পর কক্ষ পেরিয়ে যাচ্ছে, কিন্তু বের হবার কোনো দরজা কোন দিক দিয়ে তা দেখা যাচ্ছে না। এদিকে হাঁটার ফলে শরীরে কেটে যাওয়া জায়গা থেকে রক্ত বেরোচ্ছে, ফ্লোরে তা গড়িয়ে পড়ছে। ইকবাল নিচের দিকে তাকিয়ে হাঁটছিল, হুট করে ফ্লোরে রক্ত দেখে হাঁটা থামিয়ে দিল। কি আশ্চর্য, এখানে রক্ত আসলো কোথা থেকে? এদিকে তো মানুষজন তেমন আসে না। ইকবাল রক্তের ছাপ অনুসরণ করে হাঁটা ধরলো। কিছু দূর যেতেই দেখলো একটা মেয়ে খোঁড়াতে খোঁড়াতে এদিক ওদিক তাকিয়ে এগিয়ে যাচ্ছে। ওদিক দিয়েই তো বাহিরে যাওয়ার পেছনের গেট, যেটা দরজা আজ খোলা হয়েছে। পালানোর চেষ্টা করছে। ইকবাল পকেট থেকে ফোন বের করে মনিকে বলল, একটা মেয়ে যে পেছনের গেট দিয়ে পালানোর চেষ্টা করছে, হুশ কোথায় তোমাদের? কে পালানোর চেষ্টা করেছে? আমি চিনব কি করে? আমি আসছি, তুমি ধরে রাখো। ইকবাল ফোন কেটে প্রেমার কাছে গিয়ে হাত ধরে ফেললো। হুট করে কেউ হাত ধরে ফেলায় ভয়ে শিউরে উঠল প্রেমা। কে ধরেছে হাতটা, শেখর নাকি মনি? ইকবাল হ্যাচকা টান দিল হাত ধরে। প্রেমা ব্যথায় আশোচক শব্দ করে নিজের টাল সামতে না পেরে গিয়ে পড়ল ইকবালের বুকের উপর। ইকবাল হকচকিয়ে গেল। কি নরম শরীরে বাবা! টান দিতে উপরে এসে পড়ল বাতাসের মতো। নিজের থেকে তৎক্ষণাৎ সরিয়ে দিল মেয়েটাকে। প্রেমা চোখ তুলে তাকালো। এবার অপরিচিত এক মুখ, সুঠাম দেহ, মুখে চাপদারি, পরনে পাঞ্জাবি। মণি ততক্ষণে এসে গেছে। প্রেমাকে দেখে থাবা দিয়ে প্রেমার হাত ধরে টেনে নিয়ে যেতে থাকে। ইকবাল ঘাড় বেঁকিয়ে তাকানোর সময় প্রেমার মুখের সামনে থেকে কাপড়টা সরে যেতেই মুখটা দেখতে পেল। তারপর এক দৃষ্টিতে তাকিয়ে রইল। অচেনা একটা মেয়ে, নতুন এসেছে নাকি? গালে লেগে আছে হাতের আঙ্গুলের ছাপ, ঠোঁটের কোনায় কাটা, এক পাশ ফোলা। প্রেমা দৃষ্টিসীমার বাহিরে যেতে ইকবাল চলে যায়। মাহি আজ ব্লু কালারের সালোয়ার কামিজ পরেছে, একটু শপিং মলে যাবে। এজওয়ানকে ফোন করলো, কিন্তু এজওয়ান ফোন ধরলো না। অগত্যা নিজের সাইড ব্যাগটা নিয়ে হাঁটা ধরলো। এজওয়ান সন্ধ্যার দিকে ক্লাবে গিয়েছিল মন ফ্রেশ করতে, কিন্তু সেখানে গিয়ে উল্টো তার মুডের 14 গোষ্ঠী সহ খারাপ হয়ে গেল। ফোনটা সাইলেন্ট মুডে থাকা এজওয়ান বুঝতে পারেনি তরিকুলের বেটি যে তাকে ফোন দিয়েছিল। এজওয়ান ক্লাব থেকে বেরিয়ে রাস্তায় আসলো। কিছু দূর হাঁটার পর প্রসাবের চাপ আসলো। আশেপাশে তাকালো, কেউ নেই। সেজন্য এক পাশে দাঁড়িয়ে চেন খুলে 1 নাম্বার করতে করতে গলা ছেড়ে গেয়ে উঠল, আমি যদি 25 বছর বাঁচতাম রে, তবে তোমার কাছে আসতাম না, তোমার ভালোবাসতাম না। কেন আমি পৃথিবীতে আসলাম রে? কিসের আশায়? তোমার ভালোবাসলাম রে। আমি যদি জন্মের আগে মরতাম রে, তবে তোমার দেখা পাইতাম না, তোমার ভালোবাসতাম না। থরিকুলের বেটি। ফাঁকা নির্জন রাস্তা দিয়ে দুজন লোক দৌড়ে দৌড়ে পালাচ্ছে, হাতে একটা ব্যাগ নিয়ে। বারবার পেছন দিকে তাকাচ্ছে। দূর ঝোপের ধারে কাউকে দেখতে পেয়ে একজন ব্যাগটা নিয়ে এগিয়ে গিয়ে বলল, ভাই, ব্যাগটা একটু এখানে রাখলাম, 5 মিনিটের মধ্যে আসছি, খুবই আর্জেন্ট। এজন মাথা নাড়াতে সে চলে গেল। সেই সেম রাস্তা দিয়ে দুটো পুলিশ দৌড়ে আসছিল। আকস্মিক চোরগুলোকে আর দেখতে না পেয়ে পাশে ঝোপের দিকে তাকাতেই দেখতে পেল একজনকে। সেম কালারের জ্যাকেট ছিল চোরের গায়ে। পাশেও দেখা যাচ্ছে সেই ব্যাগটা। পুলিশ দুজন সতর্কতার সহিত সে এজনের কলার চেপে ধরে টান দিল। আকস্মিক টান দেওয়া এজনের প্রসাবে বাধা আসলো। কিছুটা ছিটকে গিয়ে পড়ল একজন পুলিশের ইউনিফর্মে। এজন তড়িঘড়ি করে পেছনে ফিরে চেন লাগাতে লাগাতে বলল, লজ্জা নেই আপনাদের? ম্যানারলেস পুলিশ কোথাকার! দেখছেন না আমি 1 নম্বর করছি? এসে জড়িয়ে ধরছেন। পুলিশটা হতভম্ব হয়ে গেছে নিজের দিকে তাকাতে। বেয়াদব চোটটা মুতে দিয়েছে তার শরীরে। এটাকে যদি আজ রিমান্ডে না পিটাইছে তো তার নামও আকবর না। পুলিশটা ফের এজনের কলার চেপে ধরে রাখে ফুঁসতে ফুঁসতে বলল, এই হাবিলদার, টেনে তোলে এটাকে গাড়িতে। এজন ভ্রু কুচকালো এ কথা শুনে। এই গাড়িতে তোর মানে? কি করছি আমি? অপরাধ কি আমার? চোর জিজ্ঞেস করছে তার অপরাধ কি। চুরি করার সময় মনে ছিল না? এই ব্যাগ তার প্রমাণ। এই মুখ সামলে কথা বলুন। কাকে চোর বলছেন আপনি? জানেন আমি কে? আর এই ব্যাগ আমার না। তুই জানিস না তুই কে? আমাকে জিজ্ঞেস করছিস চোর কোথাকার? এই হাবিলদার, টেনে তোলে এটাকে গাড়িতে। হাবিলদার, এটাকে গাড়িতে তোল। ধস্তাধস্তি করে এজওয়ানকে গাড়িতে তোলা হলো। এজওয়ান চাইলে 2-4টা ঘুষি মেরে দিতে পারত, কিন্তু না, মারল না। এটাকে সে থানায় গিয়ে দেখবে। থানায় নিয়ে আসার পর এজওয়ানের কাছ থেকে এজওয়ানের ফোন, টাকার কার্ড সব নিয়ে নিল। তারপর লকআপে ঢুকিয়ে কোনো কথা না বলে আকস্মিক এজওয়ানের মুখে ঘুষি মেরে বলল, চোরের বাচ্চা, কার বাসায় চুরি করছিস জানিস? আওয়ামী লীগের বাসায়। তোরে তো জ্যান্ত মেরে ফেলবো। এজওয়ান এবার ভয়ঙ্কর রেগে গেল। আকবরের গলা চেপে ধরে বলল, এই মাথাবট, একবার বলছি না আমি চোর না? কথা কানে ঢুকেনি? তোর ওই আওয়ামী লীগের বাপরে আসতে বল, দেখি আমার কথাকে ভাল ফেলতে পারে। যা বাঘ,
পুলিশটাকে বের করে দিল এজন লকআপ থেকে। এদিকে টেবিলে থাকা এজনের ফোনটা বাজছে। আকবরের নজরে আসলো। ফোনটা রিসিভ করতে ওপাশ থেকে মাহি বলল, ফোন দিচ্ছি ধরছেন না কেন? কোথায় আপনি? আকবর জিজ্ঞাসা করলো। আপনি কে? মাহি ভ্রু কুচকালো। কান থেকে ফোনটা নামিয়ে দেখে নিল নম্বর ঠিক আছে কিনা। নাম্বার তো ঠিকই আছে। আপনি কে? এটা তো এজওয়ানের ফোন। ওনার নাম এজওয়ান। ফোনটা আপনার কাছে কি করে? এজওয়ান কোথায়? উনি পুলিশ স্টেশনে। মাহি চমকানো গলায় বলল, কি? উনি থানায়? মারপিট করেছে নাকি কারোর সাথে? উনি চুরি করার সাথে সাথেই মারপিট ও করে নাকি? হোয়াট ননসেন্স! চুরি করতে যাবে কেন উনি? আপনি কে হন ওনার? যেই হই, উনি চুরি করার মতো লোক না। চুরি করার মতো লোক না? উনি চুরি করতে যাবে কোন দুঃখে? আম্বানির মেয়ের জামাই নাকি? মাইন্ড ইউর ল্যাঙ্গুয়েজ অফিসার। হি ইজ মাই হাজব্যান্ড। আই নো হাউ হি ইজ। আপনার কোথাও মিসআন্ডারস্ট্যান্ডিং হচ্ছে। কোনো আন্ডারস্ট্যান্ডিং হচ্ছে না। কোন থানায় ধরে নিয়ে গেছেন? রমনা থানায়। আসছি আমি। এজওয়ান জিজ্ঞাসা করলো, কে ফোন করেছিল? না আমার বাপ নাকি ভাই? বোধহয় তোর বউ। আসছে সে। দেখি কি করে তোকে ছুটিয়ে নিয়ে যায়। এজওয়ান ভ্রু কুচকে আসলো। এই কথা শুনে তরিকুলের বেটি আসছে। সিরিয়াসলি গালে আঙ্গুল দিয়ে দেখলো একটু কেটে গেছে, রক্ত বেরোচ্ছে। কিছুক্ষণ পর মাহি আসলো, হাত ভর্তি শপিং ব্যাগ। হাবিলদারের কাছে জিজ্ঞাসা করলো, এজওয়ান কোথায়? মাহির গলার আওয়াজ শুনে এজওয়ান হাত নাড়িয়ে বলল, তরিকুলের বেটি, আমি এখানে। মাহি তাকালো বাম দিকের লকআপের দিকে। তার সামনে টেবিলের সামনে বসা আকবর। মাহি তার সামনে গিয়ে বলল, কিসের চুরি করেছে উনি? দেখি। আকবর ব্যাগটা বাড়িয়ে দিয়ে দেখালো। ব্যাগের ভেতর লাখ টাকার 3টা বান্ডিল, স্বর্ণের কয়েকটা গয়না। প্রুফ কি যে উনি করেছেন চুরিগুলো? ব্যাগটা ওনার কাছে পাওয়া গেছে। এর চেয়ে বড় প্রুফ আর কি হতে পারে? মাহি এজওয়ানের দিকে তাকালো। ব্যাগ আপনার কাছে আসলো কি করে? এজওয়ান সবটা খুলে বলল। মাহি এজওয়ানের দিকে এগিয়ে এসে দেখলো ঠোঁটের নিচে রক্ত লেগে আছে। মেরেছে আপনাকে? এজওয়ান অসহায়ের মতো করে বলল, চেয়ারে বেঁধে মেরেছে খুব। দেখো রক্ত বের হচ্ছে। মাহি আকবরের দিকে তাকিয়ে বলল, ওনাকে ছাড়ুন, আর সেটাও 5 সেকেন্ডের মধ্যে। আপনার কথায়? ইয়েস, আমার কথায়। হু আর ইউ ম্যাডাম? চোরের বউ। চোরের বউ সম্বোধনটা শুনে মাহি সামনে গ্লাসে থাকা পানিটা অফিসারের মুখের দিকে ছুঁড়ে মেরে বলল, সরকারি টাকা খেতে খেতে ভুড়িয়া নাড়াতে ইচ্ছে করে না বুঝি? সেজন্য আসল চোরকে না খুঁজে ওনাকে ধরে নিয়ে আসছেন। আকবর রেগে গেল। একজন ডিউটিরত অফিসারের গায়ে পানি ছোড়া। তেরে এসে মাহিকে ছুতে চাইলে মাহি গলা চেপে দেয়ালের সাথে লাগিয়ে বলে, ভুলেও এই কাজ করার চেষ্টা করবেন না, তাহলে আর এই পুলিশের চাকরি করে খাওয়া লাগবে না। 2 দিন পর আপনার এই চুরি করে খেতে হবে। কথাটা বলেই মাহি কাউকে ফোন করলো। মিনিট 10 পর একজন লোক আসলো। রাস্তা সিসিটিভি ফুটেজ এনেছে। মাহি সেটা অফিসারের মুখের উপর ছুড়ে দিয়ে বলল, প্রমাণ দিয়ে গেলাম, আসল চোর খুঁজে বের করুন। মাহি চৌধুরীর স্বামী জেলে থাকার মতো লোক না। তার কয়েক সেকেন্ডের ব্যবধানের মধ্যে আকবরের কাছে একটা ফোন আসে। ফোনের ওপাশ থেকে বলা কিছু কথাবার্তা শুনে রীতিমতো ঘাম বেয়ে পড়তে শুরু করে শরীর দিয়ে। মাহি গিয়ে তালা খুলে বের করে আনলো এজওয়ানকে। আকবর দুজনের সামনে দাঁড়িয়ে কপালে হাত রেখে বলল, সরি ম্যাম, সরি স্যার, আমি চিনতে পারিনি আপনাদের। প্লিজ আমার চাকরিটা নিয়ে নেবেন না। এজওয়ান বলল, বউ আছে সামনে, সেজন্য কিছু বললাম না, নাইলে একদম জায়গা মতো ভরে দিতাম। আবার পুলিশ কোথাকার, এরপর যদি এমন বল দেখেছি তো। আর হবে না স্যার। এজওয়ান হাঁটা ধরলো। কিছু দূর গিয়ে ফের পেছনে ফিরে আকবরের দিকে তাকিয়ে বলল, সিসিটিভি ফুটেজে যদি আমার 1 নাম্বার করার কিছু কিছু দেখা যায়, তাহলে নিজ দায়িত্বে তা ডিলিট করে দিবেন। আমার খেয়াল ছিল না ওখানে সিসিটিভি ফুটেজ আছে। জি স্যার। এজওয়ান চলে গেল। মাহি গাড়ি নিয়ে এসেছিল। এজওয়ানকে দাঁড়িয়ে থাকতে দেখে বলল, আপনার গাড়িতে উঠুন, আপনার গাড়ি নিয়েই বের হয়েছিলাম। এজওয়ান গিয়ে বসলো ড্রাইভিং সিটে। মাহি পাশে বসতেই গাড়ি স্টার্ট দিল এজওয়ান। কি অকৃতজ্ঞ ছেলে, মাহিকে ধন্যবাদ অব্দি দিল না। মাহি গলা ঝেড়ে বলল, আমি বোধহয় আপনার কাছে কিছু পাই। কি পাও? টাকা? ভেবে দেখুন কি পাই। মনে পড়ছে না? কিছুতে নেইনি কখনো তোমার থেকে, তাহলে কি পাবা আমার কাছে? অসভ্য অকৃতজ্ঞ লোক, আপনাকে যে থানা থেকে ছাড়িয়ে আনলাম তার বিনিময়ে কি ধন্যবাদ প্রাপ্য নই আমি? চেয়ে চেয়ে নিতে চাও ধন্যবাদ? ওকে বেশ, তো ধন্যবাদ তোমাকে তরিকুলে বেটি। তুমি না বাঁচলেও, তুমি না বাঁচালেও তো আমাকে ওই
লুকাবার ভিতরে সারা জীবন পড়ে থাকতে হতো। থ্যাংক ইউ সো মাচ। ফালতু লোক কোথাকার, আপনি ভালো ব্যবহার পাওয়ার যোগ্যই না। আমি ভুলেই গিয়েছিলাম আপনার মতো অখাদ্যকে কি আর খাদ্য হিসেবে গ্রহণ করে হজম করা যায়? পেটের ভিতর ঢুকে ঠিকই পিছন দিক দিয়ে বের করে যান। এজওয়ান বাঁকা চোখে তাকালো। শালি তাকে কি গুয়ের সাথে তুলনা করলো তাহলে? গাড়ির স্পিড বাড়িয়ে দিয়ে বলল, তোর পেট যদি আমাকে হজম করতে নাই পারে তাহলে এক কাজ কর, তোর পিছন দিক দিয়ে পা ছাড়, কষিপ লাগিয়ে আমায় বের হওয়ার রাস্তাটা বন্ধ করে দে। মাহি এজওয়ানের চুল মুঠোয় নিয়ে টেনে ধরে বলল, শয়তান বেটা, সবসময় আমাকে হিউমিলেট করে কথা বলেন। অকালে টাকলা হবেন, বদদোয়া দিলাম। এজওয়ান মাহিকে টেনে এনে ঠোঁটে একটা চুমু খেয়ে বলল, এমন করে বদ্ধ দিয়ে বলতে পারে না, অকালে বাপ হয়ে যায় যেন। কচু হবেন আপনি। আপনার সন্তান হলে তারা আপনাকে দেখে উল্টা লজ্জা পাবে, এই ভেবে যে তাদের এমন অসামাজিক তাছাড়া বাপ জুটেছে কপালে, বউকে সম্মান দেয় না। ওপস, তোদের মা বুঝি তোদের বাপকে সম্মান দিতে তাল গাছের ওপর বসিয়ে রাখে? ওহ মাই গড। আমি আগে খারাপ ব্যবহার করি, করেন তো আগে আপনি, আর আমি পাল্টা উত্তর দিলেই খারাপ? না ম্যাডাম, আমি খারাপ, আপনি ভালো। স্বীকার করলেন তাহলে? জি ম্যাডাম, আপনাকে একটা কথা বলা ছিল। বলুন। আপনার ঠোঁট আপনি সহনিয়ামী, দেখতেই খেতে ইচ্ছে করে, টসটসে গোলাপি ঠোঁট। লিপ গ্লস দিচ্ছি, সেই জন্য টসটসি লাগছে। এজওয়ান টিস্যু দিয়ে মুখ মুছতে মুছতে বলল, আমার ফাইন মোটটার ওপর এইটা বলে জাস্ট মুতে দিলে ছবি তৈরি করে বেটে। দেখছেন, সত্যি কথা বললেও কিভাবে কথা বলেন। এমন সত্যি না বললেও তো চলতো, বললে কেন? যাই হোক, আই লাভ ইউ। আই লাভ ইউ বলবেন জানি তো, এই এক কথা শুনতে শুনতে কান পচে গেছে। এজওয়ান মাহিকে নিজের থেকে ঝাড়া দিয়ে দূরে সরিয়ে দিল। এজওয়ান কি আই লাভ ইউ বলতে যাচ্ছিল নাকি? কি মনে করে কি তরিকুলের বেটি নিজেকে? এজওয়ান তো বলতে যাচ্ছিল আই লাভ ইউর লিপস, কিন্তু না, এই মাইয়া বলতে দিল না। এজওয়ান রেগে বলল, তোর নানি দিয়ে বলবো আমি? যাবাগ। প্রেমার শরীরের ঘাগুলো আস্তে ধীরে শুকাতে শুরু করেছে, তবে শরীরে ব্যথা প্রচুর। অপর্ণা প্রেমাকে তার জামা কাপড় দিয়ে গেছে। যেহেতু এখন সে ম্যাক্সি পরে, সেহেতু আগে জামা কাপড়গুলো পরা হয় না। প্রেমা গোসল করে নিল। অনেকদিন হলো নামাজ কালাম থেকে দূরে আছে প্রেমা। এমন এক অপবিত্র জায়গায় কি নামাজ পড়া যাবে? যায় নামাজও তো নেই। প্রেমা ঘরের এক কোণাটা মুছে নিল। প্রেমাকে এখন জোর করা হচ্ছে না শরীর বিলিয়ে দেওয়ার জন্য, শরীরে মারের দাগ বলে। প্রেমা উজু করে এসে এশার নামাজটা পড়ার জন্য নিয়ত ধরল। দীপা নামের মেয়েটা যাচ্ছিল খদ্দরের কাছে। এক লোক নাকি এসেছে আজ, কিন্তু দরজার সামনে দিয়ে যাওয়ার সময় প্রেমাকে নামাজ আদায় করতে দেখে চমকে উঠল। খদ্দরের কাছে না গিয়ে ছুট লাগালো মনির কাছে। মনি প্রেমার নামাজ পড়ার কথা শুনে চমকে উঠল। নামাজ পড়ছে প্রেমা, দ্রুত পায়ে হাঁটা শুরু করলো। প্রেমার ঘরে এসে প্রেমাকে নামাজ পড়া অবস্থায় ধাক্কা দিয়ে নামাজ ভঙ্গ করতে চাইলে এক হাতে সে থামিয়ে দেয় মনিকে। মনি রেগে উঠে এমন কাজে ঘাড় ঘুরিয়ে তাকিয়ে দেখে ইকবাল ধরেছে তার হাত। কিছু বলার জন্য মুখ খুললে ইকবাল মনির মুখ চেপে ধরে বাইরে নিয়ে গিয়ে প্রেমার রুমের দরজাটা চাপিয়ে দিয়ে বলল, কি করতে যাচ্ছিলে এটা তুমি? তুমি দেখছিলে না ও নামাজ পড়ছিল? মুসলিম মেয়ে ধরে এনেছো? কোথা থেকে নিয়ে এসেছো ধরে? ওই মেয়ের নাম কি? জানতে চেয়েছি, তুমি বলতে বাধ্য। ইকবাল কয়েকবার আওড়ালো ঠোঁটের কোণেই নাম। কয়জনের কাছে পাঠিয়েছে ওকে? একজনের কাছেও পাঠাতে পারিনি এখনো। শালির তেজ অনেক, যাকে পাঠাচ্ছি হয় তাকে খুন করছে, আর না হয় ছুরি নিয়ে তেড়ে আসছে। সম্মান নাকি বিক্রি করবে না। ইকবাল ভাবনায় তলিয়ে গেল প্রেমাটাকে, যে কিনা পতিতালয়ে সর্বপ্রথম নামাজ আদায় করা প্রথম মুসলিম নারী। কোথা থেকে নিয়ে এসেছে শেখর, তাকে দেখতে হবে মেয়েটাকে। গভীর রাতে ইকবাল প্রেমার রুমের সামনে আসে। আজ আসে যায়নি, বাসা এখানেই ছিল। বের হয়েছিল রাতে বাহিরে যাওয়ার জন্য হাওয়া বাতাস খেতে। এখানে হাওয়া বাতাস খুব কম আসে, কিন্তু প্রেমার দরজার পাশ দিয়ে যাওয়ার সময় কান্নার আওয়াজ পেয়ে দাঁড়িয়ে যায় ইকবাল। দরজাটা ভেতর থেকে লাগানো। প্রেমা মোনাজাতে দু হাত তুলে আল্লাহর কাছে নিজের দুঃখের কষ্টের ফরিয়াদ জানাচ্ছে। এই নরক থেকে বের হওয়ার জন্য পথ দেখাতে বলছে। অসম্মানিত হয়ে অন্তত মরতে চাচ্ছে না, সম্মানের সহিত যেন আল্লাহর কাছে যেতে পারে। জাস্ট এইটুকুই চাচ্ছে প্রেমা। এই শেষ চাওয়াটা যেন তার পূরণ হয়। রাত যতই গভীর হচ্ছে ততই যেন ইকবাল এক ঘরের ভেতরে চলে যাচ্ছে। দরজার ওপাশ থেকে ভেসে আসছে সূরা আয়াতুল কুরসি ধ্বনি। কি মিষ্টি সেই কণ্ঠস্বর। ইকবাল কখন যে দরজার কাছটায় বসে পড়েছে হেলান দিয়ে মনে নেই। যেই নারীর কণ্ঠস্বর এত সুমধুর, সেই মেয়ে দেখতেও নিশ্চয়ই তেমনই হবে। ইকবালের দেখতে ইচ্ছে করছে খুব এই কণ্ঠের মালিককে।
এই প্রথমবার ইকবালের মন এতটা অধৈর্য হয়ে গেল। পতিতালয়ের একটা মেয়ের জন্য এভাবে অধৈর্য হওয়াটা কি ঠিক? ইকবালের মন মানল না, দরজার ওখানে বসেই শুনতে লাগলো। প্রেমা তাহাজ্জুদের নামাজ শেষ করে আয়াতুল কুরসি পাঠ করছিল। কোরআন শরীফ নেই, তবে অধিকাংশ সূরাই তার মুখস্থ, সেজন্য সমস্যা হচ্ছে না কোরআন শরীফ না থাকাতেই। আয়াতুল কুরসি 3 বার পাঠ করে সূরা ইখলাস পাঠ করলো। পাঠ শেষে ফ্লোরে শুয়ে রইল। তবে ঘুম নেই চোখে, রাতে ঘুম আসে না প্রেমার, ভয়ে আতঙ্কে। না জানি কখন তার উপর হামলে পড়ে নরখাদকরা। সিলিংয়ের দিকে তাকিয়ে রইল প্রেমা। তার অমানুষ বাপটা কি জানে প্রেমার ঠিকানা এখন পতিতালয়ে এসে ঠেকেছে, নাকি জেনেও চুপ আছে? অবশ্য প্রেমা তার থেকে সাহায্য পাবে এমনটা আশাও করে না। তারপরও তারই তো রক্ত প্রেমা, তার কি একটুও খারাপ লাগে না? তার রক্ত, তার মেয়েটার সাথে এত নির্মমভাবে অমানসিক নির্যাতন করা হয়। বাবা, বুকটায় কি একটুও কম্পন সৃষ্টি হয় না? বাবার এত পাষাণ, এত নিকৃষ্ট হয় বুঝি? প্রেমার ঠোঁটের কোণে তাচ্ছিল্যের হাসি ফুটল। প্রেমা বিড়বিড় করে বলল, জীবন, তুমি কি দুদণ্ড জড়িয়ে নিতে পারো না একটু? আমি নিশ্চিত তুমিও ক্লান্ত হয়ে গেছো আমাকে কাঁদাতে কাঁদাতে। একটু তো বিশ্রাম নাও এবার, আর কত একটানা কষ্ট দিবে আমায়। ভোরের আজান কানে আসতে প্রেমা শোয়া থেকে উঠে দাঁড়ায়। শরীরে এখনো ব্যথা, ঘাগুলোতে পানি লাগলে জ্বালা পোড়া করে। লম্বা চুলগুলো হাত খোপা করে মাথায় ওড়নাটা দিয়ে দরজাটা খুলতেই আকস্মিক এক পুরুষকে বসে থাকতে দেখে আতঙ্কিত হয়ে চমকে উঠে কয়েক কদম পিছিয়ে যায়। ইকবাল কখন যে তেলাওয়াত শুনতে শুনতে ঘুমিয়ে পড়েছিল খেয়াল নেই, কিন্তু হুট করে পিঠের পেছন থেকে দরজাটা সরে যায়। চমকে ধরফরিয়ে চোখ মেলে তাকায়। প্রথম চাহনিতে কিছু বুঝে না, নিজের অবস্থা পর্যবেক্ষণ করে বিষয়টা বুঝতেই বসা থেকে উঠে দাঁড়ায়। প্রেমা ততক্ষণে রুমের ভেতর থেকে কাচের ছোট অংশ হাতে নিয়ে নিয়েছে, সেটাই সামনে বাড়িয়ে বলে, কি আপনি এখানে কেন? কি করতে এসেছেন? মেরে ফেলবো বলে রাখছি। এমন তীক্ষ্ণ কণ্ঠ শুনে ইকবাল পিছনে ফিরল। এক হাত দিয়ে তাক করা কাচের অংশ আর অন্য হাত ধরা ওড়নার এক অংশ মুখের কাছে। ইকবাল তাকালো হরিণের মতো সেই কাজল কালো চোখ দ্বয়ের দিকে। মুখটা দেখার বড্ড ইচ্ছে হচ্ছে, সেজন্য হাতটা বাড়াচ্ছিল। আর অমনি প্রেমা হাতে কাচের অংশটা দিয়ে আঁচড় বসিয়ে দেয়। গলগল করে রক্ত বের হতে শুরু করে ইকবালের ডান হাত দিয়ে। ইকবাল রক্ত চোখে একবার নিজের হাতের দিকে তাকিয়ে ফের তাকায় প্রেমার দিকে। দুটো ছেলে এই পথ দিয়ে আসছিল। ইকবালের হাত দিয়ে রক্ত বের হতে দেখে তারা দৌড়ে আসলো এগিয়ে। প্রেমা 3জন ছেলে দেখে এবার ভয়ে দরজা লাগিয়ে দিতে চাইলে ছেলে দুটো দরজায় হাত রাখে। ঠেলে প্রেমাকে ধরতে গেলে ইকবাল গর্জে ওঠে, হুমকি দিয়ে বলে, একদম না, টাচ করবি না বলে রাখলাম। ছেলে দুটো সোজা হয়ে দাঁড়িয়ে যায়। আপনার হাত দিয়ে রক্ত বের হচ্ছে যে, এই মেয়েটাই করছে, আর আপনি ছেড়ে দিতে বলতেছেন? আমার বিষয় আমি বুঝে নিব, যা এখান থেকে। কিন্তু যেতে বলছি কিন্তু। ছেলে দুটো চলে গেল। প্রেমার সাথে সাথে দরজা লাগিয়ে দিল। ইকবাল তাকিয়ে রইল নির্নিমেষ চোখে কিছুক্ষণ, তারপর ভেতরে চলে আসলো। শেখর তখন বৈঠক ঘরে বসে মাল খাচ্ছিল। ইকবালকে দেখেই বলল, যে বালের বাল নেই সে আমার ইকবাল। ইকবাল হাত ঝাড়তে ঝাড়তে এগিয়ে এসে সোফায় বসলো। শেখর তার হাত কাটা দেখে বলল, কাটলো কি করে? জানি না। জানিস না মানে? প্রেমাটাকে? শেখর থমকে গেল। কেন, ও কিছু করেছে? ওর কাছে গিয়েছিলি? না, এমনি জানতে ইচ্ছে হলো। এত না জানলেও চলবে তোর। ঠিক আছে। বাসায় যাচ্ছিস না যে? যাব। শেখর উঠে চলে গেল। সকালের নাস্তা নিয়ে আসছে অপূর্ণা প্রেমার জন্যে। ভালো লাগে কেন জানি মেয়েটাকে তার, সেজন্য সব এগিয়ে নিয়ে আসে। প্রেমা খাবারটা খেলো। খাওয়া শেষে অপূর্ণা তাকে সব বলল পতিতালয় ঠিক কী হয়, তাদের কিভাবে ধরে নিয়ে আসা হয়েছে। আর শেখররা বেছে বেছে উপজাতি বিধর্মী মেয়েদের ধরে নিয়ে আসে যাদের বাবা মা নেই, সমাজে তেমন পরিচিত না তাদের। অপূর্ণার ইচ্ছে করছে খুব এখান থেকে পালিয়ে যেতে, জানা নেই তার বাচ্চাটা জন্মের পর আদৌ বাঁচবে কিনা। তারপরে অপূর্ণার ইচ্ছা হয় সন্তানটাকে দূরে কোথাও নিয়ে যেতে, তার সাথে বাঁচতে। যদিও এই ইচ্ছা পূরণ হবার নয়। প্রেমা চুপচাপ শুনলো কথাগুলো। কেমন একটা মায়া হলো অপূর্ণার জন্য। এখানে এসে থেকে মেয়েটা তার জন্য কত কিছু করছে। প্রেমা গালে হাত রাখলো তার। আমি হারিয়েছি আমার দুটো সন্তানকে। সন্তান হারানোর কষ্ট কতটা গভীর আমি তা উপলব্ধি করেছি জানো। আমি আমার সন্তানদের সর্বোচ্চ 3 মাস গর্ভে ধারণ করতে পেরেছিলাম। 8 মাস গর্ভে লালন পালন করে দুনিয়ার আলো দেখানোর সৌভাগ্য আমার হয়নি। তার আগে আমার গর্ভ থেকে টেনে হিঁচড়ে তাদের বের করে আনা হয়েছে। কত হাতে পায়ে ধরেছিলাম শেখরের, মানুষটা লাথি দিয়ে দূরে সরিয়ে দিয়েছে। আমি চাই অন্তত তোমার সন্তান বাঁচুক, তবে শেখরের মতো অমানুষ না হোক, ওর মৃত্যু হয়ে আসুক। আমার তোমার জন্য খারাপ লাগে প্রেমা, তুমি এত সুন্দরী অথচ তোমার ভাগ্য কতটা দুর্ভাগা। ভাগ্যের সাথে সুন্দর হওয়ার কোনো সম্পর্ক নেই পূর্ণা। কথায় আছে ভাগ্যে যায় ভাগ্যে ক্ষয়, ভাগ্যে ভাগ্যে টক্কর হয়।
মায়াবতী, গুণবতী, রূপবতী, যে যাই হোক, জয় কিন্তু ভাগ্যবতীরই হয়। অথচ কিছু মানুষকে তো দেখি যেমন সুন্দর দেখতে তেমনই তাদের ভাগ্যও সুন্দর। কত বৈষম্য করেছে আমাদের সাথে সৃষ্টিকর্তা, দেখেছো? আমরা শুধু সম্মুখেরটা দেখি পূর্ণা, ভবিষ্যৎটা তো আর আমরা দেখতে পাই না। আমরা হয়তো ভাবছি তারা সুখী খুব, কিন্তু প্রকৃতপক্ষে তারা তো সুখী নাও হতে পারে। আর মনে রেখো, সৃষ্টিকর্তা বৈষম্য করে না কখনো কারোর সাথে। তবে আমি চাই যারা সুখী তারা সর্বদা সুখী থাকুক। আমার পরিচিত সেই মেয়েটাও খুব সুখী হোক। কার কথা বলছো? আছে একজন। ও জানো, আজকাল শরীরটা ভালো লাগে না, রাতে পেট ব্যথা করে। ডক্টর দেখাওনি? হ্যাঁ, ডাক্তার নিয়ে আসে না ডাক্তার হারামিরা। গর্ভপাত করাইতেই চাইছিল, দেই নাই। হুমকে দিছিলাম, গর্ভপাত করাইলে নিজেরে মেরে ফেলবো। আমার জন্য আবার খদ্দের আসে বেশি, সেজন্য করাইনি। ও, আজ সকালে এক লোক আসছিল, দরজার কাছে বসেছিল, আমার দিকে হাত বাড়াতে চাচ্ছিল দেখে হাত কেটে দিয়েছি। অপূর্ণা চমকালো। কি বলো, হাত কাটছো? আমি জানলাম না। হাঙ্গামা তো হলো না কোনো? জানি না। লোকটা কে ছিল? চিনি না, তবে গতকাল দেখেছিলাম, পালাতে গিয়েছিলাম, এই লোকটাই ধরে ফেলেছিল। কে হতে পারে? ভাবতে লাগলো অপূর্ণা। দেখতে ভালোই লম্বা, গালে চাপ দাঁড়িয়ে আছে, পরনে কালো পাঞ্জাবি, একটু হুজুর হুজুর টাইপের। ইকবাল ভাই? ওনার নাম ইকবাল। এমন বর্ণনা তো ইকবাল ভাইয়েরই, এজন্য হাঙ্গামা হয়নি। কিন্তু উনি তোমার ঘরের সামনে আসবে কেন? উনি তো নারীদের থেকে দূরে থাকেন। যদিও তিনি শেখরের খুব বিশ্বস্ত, শেখরকে সাহায্য করে, কিন্তু নারীর দেহভোগ করে না শেখরের মতো। কেউ তাকে জোর করলে সপাট সপাট করে চর মেরে গাল লাল করে দেয়। নারী দেহ ভোগ করে না, কিন্তু সাহায্য তো করে। আমার কাছে আসলে কাউকে ছেড়ে দেব না আমি। কতদিন এভাবে বাঁচাতে পারবে নিজেকে? প্রথম প্রথম আমিও এমন করতাম, তারপর আর পেরে ওঠেনি। গায়ে যতক্ষণ শ্বাস আছে ততক্ষণ চালিয়ে যাব। পারবে না খুব বেশি দিন। যাই হোক, আসি এখন, শরীরটা ভালো লাগছে না, গিয়ে একটা ঘুম দেব। বিকেলের দিকে প্রসব বেদনা উঠল অপূর্ণার। কেউ এগিয়ে যাচ্ছে না তার ব্যথা দেখে, ডক্টর কেউ ডাকছে না। খবরটা প্রেমার কানে আসতে প্রেমা ছুটে অপূর্ণার রুমে যায়। অপূর্ণার চারিদিকে মেয়েগুলো দাঁড়িয়ে আছে, অথচ কাছে যাচ্ছে না। মেয়েরাও এমন অমানুষ হয়? প্রেমা অপূর্ণার মাথাটা কোলে নিল, তারপর মেয়েগুলোর উদ্দেশ্যে বলল, এভাবে দাঁড়িয়ে আছো কেন তোমরা? ডক্টরকে ডাকো, ওর প্রসব বেদনা উঠেছে, চোখে দেখতে পাচ্ছ না? দীপা নামের মেয়েটা বলল, শেখর নাই, মনি বলেছে ডাক্তার আনতে পারবে না, এভাবে হলে হবে, না হলে নাই। গার আগে কটমট করতে লাগলো প্রেমার। অপূর্ণাকে ছেড়ে দিয়ে উঠে বলল, কোথায় ওই মনি? ওর রুমে। প্রেমা মনির রুমের দিকে গেল। মনি তখন পান চিবোতে চিবোতে ফোনে কথা বলছিল। প্রেমা ফোনটা কেড়ে নিয়ে বলল, একটা মেয়ে প্রসব বেদনায় কাতরাচ্ছে, আর আপনি এখানে দাঁড়িয়ে ফোনে কথা বলছেন? ডক্টরের নাম্বার বলুন। মনি অবাকে চরম পর্যায়ে চলে গেছে। ফোন কেড়ে নিতে চাইলে প্রেমা সরিয়ে দেয়। তোর এত বড় সাহস, তোর দে ফোন দে। দিব না। প্রেমা ফোনটা নিয়ে বেরিয়ে যেতে চাইলে করিডোরে ধাক্কা লাগে ইকবালের সাথে। মনি পেছনে পেছনে আসছে আর গলা ফাটিয়ে বলছে, ফোন দে প্রেমা। প্রেমা নামটা শুনে চকিতে তাকালো ইকবাল প্রেমার দিকে। মেয়েটাকে এসে দেখেছে, দেখেছে। পালাতে চাচ্ছিল এই মেয়ে। মনি এসে প্রেমাকে ধরতে চাইলে ইকবাল হাত দিয়ে আটকে দিয়ে বলল, কি হয়েছে? আমার ফোন কিনে নিয়েছে। ইকবাল এসে প্রেমার উদ্দেশ্যে বলল। ফোন কেন নিয়েছেন? প্রেমা কাটকাট গলায় বলল, দরকার সেজন্য। ফোন কেন নিয়েছেন? ডক্টরকে। পূর্ণার প্রসব বেদনা উঠেছে, এভাবে রাখলে তো মা সন্তান দুজনেই মরে যাবে। আমি ফোন দিচ্ছি ডক্টরকে, আপনি ফোনটা দিয়ে দিন প্রেমা। আমার সামনে ফোন করুন, ডক্টর আসবে তারপর দিব। ইকবাল নিজের ফোন দিয়ে ডক্টরকে আসতে বলল। ডক্টর আসার পর প্রেমা ফোনটা দিয়ে দিল। প্রেমা পুরোটা সময় পূর্ণার সাথে ছিল। নর্মালি এক মেয়ে সন্তানের জন্ম দিল অপূর্ণা। রক্তমাখা বাচ্চাটাকে যখন প্রেমার কোলে দেওয়া হলো তখন প্রেমার মনের অবস্থাটা ভাষায় প্রকাশ করার মতো না। নিজের দুটো সন্তানের কথা মনে পড়ে গেল। মাতৃত্ব মনটা আবেশে জড়িয়ে ধরল পূর্ণার মেয়েটাকে। তার স্বামীরই অবৈধ সন্তান এটা, অথচ তাকেই কি আদুরে বুকে সাথে মিশে রেখেছে। পরিষ্কার করে পূর্ণার বুকের উপর শুইয়ে দিল। পূর্ণা মেয়েকে আদর চুমু খেতে ব্যস্ত। দু চোখ ভরে প্রেমা দেখলো মা মেয়ের এক সুন্দর মুহূর্ত। বিড়বিড় করে ঠোঁটের কোণে আওড়ালো,
তোমরা আজ বেঁচে থাকলে মা তোমাদের এইভাবে আদর করতো আমার মানিকেরা। তোমাদের সাথে সাক্ষাৎ করার অপেক্ষায় আছি, খুব আদর করব তখন, কেমন? প্রেমা চোখের জল মুছে বের হয়ে যাচ্ছিল, পথিমধ্যে দেখা হলো ইকবালের সাথে। জিজ্ঞাসা করলো, বাচ্চাটা কেমন আছে? জি সুস্থ আছে। একটু বাচ্চাদের যাবতীয় যা যা জিনিস লাগে সেগুলো এনে দিবেন। কিছুই নেই, পারলে একটু আজান দিয়ে দিবেন ওর কানের কাছে। ঠিক আছে, দিব। প্রেমা চলে যাচ্ছিল, তখন নজরে আসে ইকবালের সে কেটে যাওয়া হাত। ইকবাল পেছন থেকে বলে উঠল, আপনার বাসা কোথায় প্রেমা? প্রেমা একবার পিছু ফিরে বলল, নেই। ইকবাল কিয়ৎক্ষণ দাঁড়িয়ে চলে গেল বাজারে। বাজার থেকে ছোট বাচ্চাদের যা যা লাগে সব নিয়ে আসলো। অপর্ণা তখন বাচ্চাকে বুকের দুধ খাওয়াচ্ছিল। ইকবাল দীপার হাতে প্যাকেটগুলো দিয়ে পাঠালো। দীপা প্যাকেটগুলো অপর্ণার পাশে রেখে বলল, ইকবাল ভাই এসেছে, দাঁড়িয়ে আছে বাহিরে, বাবুকে দেখবে হয়তো। অপর্ণা ম্যাক্সির বোতাম লাগিয়ে আসতে বলল। ইকবাল ভেতরে ঢুকে অপর্ণার মেয়েটাকে দেখলো। অপর্ণায় সেধে তার কোলে দিল। ইকবাল কোলে নিল। ভীষণ মিষ্টি দেখতে। এর ভবিষ্যৎ কি ইকবাল তা জানে না। ছেলে হলে হয়তো বাচ্চার চান্স ছিল, কিন্তু মেয়ে হয়ে সেই চান্সটাও হারিয়ে গেল। শেখর যেহেতু মুসলমান, সেহেতু বাচ্চাটাও মুসলমানই হবে। ইকবাল কানের কাছে মুখ নিয়ে বিড়বিড় করে আজান দিল। এই প্রথমবারের মতো পতিতালয়ের ভেতরে আজানের ধ্বনি শোনা গেল কারো মুখে। এমনিতে মসজিদ থেকে ভেসে আসতো। অপর্ণা বলল, ওর একটা নাম রেখে দেন ইকবাল ভাই। ইকবাল হকচকিয়ে গেল। আমি রাখবো। রাখুন। ইকবাল কিছুক্ষণ ভেবে বলল, সিমরান। সুন্দর নাম তো। ইকবাল দিয়ে দিল বাচ্চাটাকে অপর্ণার কোলে, তারপর বেরিয়ে গেল। শেখর জানতে পেরেছে অপর্ণার মেয়ে সন্তান জন্ম নিয়েছে। বাচ্চাটা একটু বড় হলেই বাচ্চাটাকে সে নিয়ে নিবে। সব পরিকল্পনা করা শেষ, এখন শুধু বাস্তবায়নের জন্য অপেক্ষা। পতিতালয়ে এসে প্রেমার সাথে তর্কাতর্কি করে। এক পর্যায়ে দুটো চড় দিয়েছিল প্রেমার গালে। মনির কথায় গাল লাল হয়ে গেছে, আঙ্গুলের ছাপ বসে গেছে। মনিটা সহ্য করতে পারে না প্রেমাকে। প্রেমা অপর্ণার রুমে থাকা শুরু করলো। বাচ্চাটা খুব কান্না করে, পূর্ণা একা সামলাতে পারে না। প্রেমায় রাত জেগে বাচ্চাটাকে সামলায়। যখন ঘুমিয়ে পড়ে তখন মায়ের পাশে শুয়ে দিয়ে আল্লাহর দরবারে দুহাত তুলে। অপর্ণা প্রেমার গালে মলম লাগিয়ে দিয়েছিল। জানোয়ারের বাচ্চারা পারে শুধু গায়ে হাত তুলতে। জ্বর আসলো সেদিনের পর প্রেমার গায়ে প্রচণ্ড। এক মধ্যরাতে অপর্ণার ঘুম ভেঙে যাওয়ায় চোখ মেলে তাকিয়ে দেখে প্রেমা দুহাত তুলে স্রষ্টার নিকট কান্নারত গলায় সাহায্য চাইছে, তাকে পথ দেখাতে বলছে। অপর্ণা অবাক হলো। সে আজ স্রষ্টাকে ডাকে না কয়েক বছর হলো। অভিমান বা রাগে, কিন্তু এই মেয়ে এখনও স্রষ্টার কাছে সাহায্য চাইছে। এত কিছুর পরে ওই অসুস্থ শরীর নিয়ে খুব ক্ষোভ থেকেই অপর্ণা বলল, তোমার জীবনে যা হয়েছে তা কোনো মানুষের পক্ষে সহ্য করার কথা নয় প্রেমা। তোমার স্বামী তোমাকে পতিতালয়ে টেনে এনেছে, তোমার শরীরকে দিয়েছে নির্মম নির্যাতন, কাটা ঘায়ে মরিচের গুঁড়ো ছিটিয়ে দিয়েছে নিষ্ঠুরভাবে। তবুও তুমি এই অসুস্থ দেহ নিয়ে এই নরকের ভেতর দাঁড়িয়ে আল্লাহর ইবাদত করছো। এখনও তার কাছেই সাহায্য চাইছো যে তোমার জীবনের সুখ বলে কিছুই রাখেনি। প্রেমা মোনাজাতটা শেষ করে ক্লান্তি মুখে পূর্ণার দিকে তাকালো। চোখে মুখের পানি মুছে স্মিত হেসে বলল, এই পৃথিবীতে আল্লাহ ছাড়া আমার আপন বলতে আর কে বা আছে? ভাগ্যকে নিয়ে যতই অভিযোগ করি না কেন, দিন শেষে আমি একজন মুসলমান। মৃত্যুর পর আমাকে তার কাছে ফিরে যেতে হবে। এই ক্ষণস্থায়ী দুনিয়ার দেওয়া দুঃখের জন্য তো আমি কখনোই চিরস্থায়ী পরকালের শান্তি বিক্রি করতে পারি না। পরিস্থিতি যেমনই হোক, আমাকে তার ইবাদত করতেই হবে। আমার সব ব্যথা, সব না বলা কষ্ট জানাতে হবে একমাত্র তাকে। তার উপর রাগ অভিমান করে তাকে ডাকা বন্ধ করে দিতে পারি না। আমাদেরকে তো তার ইবাদত করার জন্য পাঠানো হয়েছে পূর্ণা। আমার বিশ্বাস আমার আল্লাহ একদিনের জন্য হলেও আমার দিকে দয়া দৃষ্টিতে তাকাবেন, আর পুরস্কার স্বরূপ এই নরক সম যন্ত্রণা থেকে আমাকে মুক্তি দেবেন। ঠিক তখনই বাহির থেকে মেয়েলি কান্নার স্বর ভেসে আসলো। প্রেমা উঠে দাঁড়ালো। কেউ বারবার বলছে, আজকে অন্তত আমায় ছেড়ে দিন, আমার শরীর অসুস্থ, আমি পারবো না। পূর্ণা সেই আওয়াজ শুনে বলল, জোর করে নিয়ে যাচ্ছ? প্রেমা বেরিয়ে গেল তৎক্ষণাৎই রুমের দরজা খুলে। মতের বিরুদ্ধে গিয়ে ওসব করবে? মেয়েটা তো বারবার অনুনয় করে বলছে শরীরটা খারাপ তার। পেছন থেকে পূর্ণাও ছুট লাগালো। এই মেয়ে কেন যাচ্ছে? বাধা দিলে তো তাকেও পেটাবে। পূর্ণা আটকানোর চেষ্টা করলো, কিন্তু প্রেমা শুনল না। অগত্যা পূর্ণা ইকবালের কাছে গেল। ইকবাল ঘুমাচ্ছিল। পূর্ণার গলার ডাক শুনে ঘুম ভাঙে। দরজা খুলে জিজ্ঞাসা করলো, সিমরান ঠিক আছে? হ্যাঁ সিমরান ঠিক আছে, প্রেমাকে বাঁচান। ওনার কি হয়েছে আবার? কাকে যেন টেনে নিয়ে যাচ্ছিল জোর করে, সেটাকে থামানোর জন্য প্রেমা ছুটে গিয়েছে। জানেন তো বাধা দিলে কি করে?
ইকবাল বিষয়টা বুঝতে পেরে দ্রুত লয়ে হাঁটা ধরলে এদিক ওদিক তাকিয়ে খুঁজতে খুঁজতে যখন প্রেমাকে দেখতে পেল, সাথে সাথে প্রেমার ডান হাতটা টেনে ধরে নিয়ে চলে গেল। আকস্মিক এমন টানে চমকে যায় প্রেমা। ইকবালের দিকে তাকিয়ে বলে, আপনি টেনে নিয়ে আসলেন কেন? হাত ছাড়ুন, ওরা জোর করে নিয়ে যাচ্ছে মেয়েটাকে। ইকবাল ঠান্ডা গলায় বলল, আপনি রুমে যান। না, যাব না, আপনি হাত ছাড়ুন। ওদের সাথে পারবেন না আপনি প্রেমা, বুদ্ধি দিয়ে ভাবুন। আপনার উপর পাল্টা আক্রমণ আসবে, আপনি আহত হবেন। কম তাহত হইনি, আরেকটু না হয় হতাম। হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।